সবাই ডাকে। বয়স কত আপনার? আমার বয়স 18 হবে আর কি। এখন 18 বছর বয়স। কি গল্প আসলে, একেবারে ছোটবেলা থেকে শুরু করি, কোথায় বড় হয়েছেন? আমি আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ, বলে রাখি আমার দাদু বাড়ি পাবনাতে, বাট আমার নানু বাড়ি সিরাজগঞ্জ। আমরা নানু বাড়িতেই থাকি ছোটবেলা থেকে। আচ্ছা, ঠিক আছে। ছোটবেলা থেকে তো সেখানে আমার বেড়ে ওঠা। আমার বাবা, মানে এটা হচ্ছে আমার জন্মের আগের, আমার বাবা ঢাকাতে চাকরি করতো, সেটা কলা বাগানে। তো আমার আম্মু জায়গায় জব করতো গার্মেন্টসে ছোটোবেলা থেকে। তো তখন ওখান থেকে আমার আব্বুর সাথে আমার আম্মুর পরিচয়। তো পরিচয় হওয়ার পরে, এটা আমার আম্মুর কাছে শোনা আর কি, পরিচয় হওয়ার পরে আমার দাদিরা নাকি দেখে আমার আম্মুকে অনেক পছন্দ করছে, লাইক করছে। মানে আমার আম্মু ছোটোবেলা থেকে একটু নামাজ কালাম পড়তো, মানে ধার্মিক টাইপের ছিল, ধার্মিক। তো তার জন্য পছন্দ কইরা আর কি তারা প্রপোজাল দিয়া মানে বিয়ে করাইছে। তো বিয়ের পরে চলছে এমনি ভালোই, মানে সংসারটা ভালোই চলছিল। তখন আমার আব্বু দেখা যায় তো কাজ করতো ঢাকাতে, গাড়ি চালাইতো, আমার আম্মু জব করতো গার্মেন্টসে। তো এক পর্যায়ে যখন আমি পেটে আসলাম, তখন মানে আমার আম্মু চলে যায় দেশের বাড়িতে গার্মেন্টসের ছুটিতে আর কি, 1.5 মাস 2 মাস এমনি ছুটি দেয়। তো সেই ছুটিতে দেশের বাড়িতে চলে যায়। তো বলে রাখি তখন মানে দেশের বাড়িতে আমাদের কোনো জায়গা জমি ছিল না আর কি। তো দেশের বাড়ি চলে যায়, যাওয়ার পর আমার খালার বাসায় ওঠে। মানে আমার খালার বাসা তো পার্শ্ববর্তী গ্রামে, তো আমার খালার বাসায় ওখানে যায়। তো বলে যে এমনি এমনি আসছি। তো পরে খালা, ওনাদেরও খুব একটা ঘর ছিল না, পার্শ্ববর্তী ছোট একটা ঘর। তো বলছে যে ঠিক আছে তুই পাশেই থাকিস। নানু বাড়িতে গেছে আপনার মা, আপনি তখন পেটে? আমি পেটে। আচ্ছা, ওকে। মানে ডেলিভারি হওয়ার জন্য আর কি নানু বাড়িতে গেছে। তো যাই হোক, আমি যখন হলাম, তো হওয়ার পরে আমার আব্বু চলে আসে, দেশেতে চলে আসে। জি, আপনি বড় সন্তান ফ্যামিলির? আমি ফ্যামিলির একমাত্র বড় সন্তান। জি। তো আমার আব্বু চলে আসে। তো আসার পরে দেখা যায় আমার আম্মু আব্বু দুজনে পরিশ্রম করে যে টাকা জমাতো, ওটা দিয়ে দেখা যায় তো মানে একটু জায়গা নিছে। তো দেখে যে এরকম থাকার তো জায়গা জমি না, একটা ছেলে সন্তান হয়েছে আপনার নানু বাড়িতে। এতদিন তো ঢাকাতেই থাকছোস, তো এই জায়গায় একটু জায়গা জমি কিন। পরে আমার নানুরা সবাই মিলে একটু জায়গা দেখায় জায়গা কিনে দিল আর কি, ওই জায়গায় 6 ডিসিমের মতো এতটুকু জায়গা, মানে আমাদের কোনো রকম থাকার জন্য। তো ওখানে ঘর বাড়ি করে ওখানে আমরা থাকতেছি। তো আমার আব্বু তখন মানে মেকানিক্যালের কাজ জানতো, তো মানে গ্যারেজে কাজ করতো, রিক্সা ভ্যান এগুলো সারতো। তো একটা দোকান দিয়েছে আমার আব্বু বাজারে পাশেই। তো আমি তখন মোটামুটি ভালোই বড় হয়েছি, 7 বছর 6 বছর আমার এরকম হবে কিছু। তো আমি একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো। আর আমার আব্বু দেখা যাচ্ছে গ্যারেজে কাজ করছে, তো আমাদের সংসারটা ভালোই চলছে। তো আমি তখন হয়তো ক্লাস 2তে বা 3তে পড়বো এমন কিছু, মানে সঠিক আর কি মনে হচ্ছে না, ওই 2 বা 3 এমন। তো আমার আব্বু তখন হুট করে দোকানটা বিক্রি করে দিল। আচ্ছা, তো বিক্রি মানে কিসের গ্যারেজ ছিল এটা? এটা হচ্ছে আপনার মানে রিক্সা ভ্যান এগুলো সারতো। তো আমার আব্বু মানে সেটা দিয়ে আর কি সংসার চলতো। তো আমার আব্বু হুট করে বিক্রি করে দিল সংসার, মানে গ্যারেজটা কোনো ইস্যু ছাড়াই, মানে কি কারণ সেটা না বলে এমনিতে মানে বিক্রি করে দিল। আসলে বলে রাখি মানে ওই দোকানটা যে দেওয়া হয়েছে, মানে ওই দোকানের জন্য লোন নেওয়া হয়েছিল মানে 35,000 টাকা। তো দেখা গেল 2-4 মাস কিস্তি চালানো হয় নাই, মানে তার আগে দোকানটা, এখন কিস্তিটা কিন্তু ঠিকই টানতে হবে। জি। তো দেখা গেল ওইটা ছাড়া আর কোনো ওয়ে নাই কিস্তিটা টানার মতো। তো মানে ওখান থেকে যা খরচ আছে সেটাতে চাল ডাল কিনতেছে, আর কিছু টাকা জমায় রেখে মাস শেষে কিস্তি দিচ্ছে মানে। তো হুট করে বিক্রি করে দিল। তো আমার আম্মু বললো যে কী ব্যাপার, এমনি তুমি এটা বিক্রি করে দিলা, তো এখন সংসারটা চলবে কেমনে, আর কিস্তিটা কেমনে দেবো? তো আমার আব্বু কিছু বলে না, এমনি একটু রাগারাগি পরে 2 থেকে 3 দিন মানে এমনি থাকার পরে একটু মন মেলামেলি আমার আব্বু আম্মুর সাথে। তো হুট করে আমার আব্বু কিছু না বলে চলে যায়, মানে ঢাকাতে আর কি চলে আসে। তো সেই যে চলে আসে, মানে সেদিনকে আমার কান্নাকাটি করতেছে, আমি যে আব্বু কিছু বইলা যায়। বয়স তখন কত? আমার বয়স 7 বছর। ক্লাস 2তে পড়েন? জি, ক্লাস 2তে পড়ি, 7 বছর বয়স হবে। তো আমার মানে আম্মু বলতেছে কী ব্যাপার, গেল কোথায়? মানে আমাদের যারা মানে কাজিন ছিল, মানে আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সবার বাসায় মানে খোঁজ নেওয়া হইলো, বাট কোনো পাওয়া গেল না যে সে গেছে ওখানে। তো গেল কই? এইভাবে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 4 দিন চলে যাচ্ছে, কোনো ফোন টোন কিচ্ছু নাই, কোনো যোগাযোগও নাই। এইভাবে থাকতে থাকতে এই যে আব্বু যে চলে গেল, আর ফিরে আসা নাই। তো এর মধ্যে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস চলে যাচ্ছে, কিন্তু ওইদিকে কিস্তিটা যে আছে ওটা কিন্তু ঠিকই টানতে হচ্ছে। তারা তো আর সেটা মানবে না যে সে কোথায় গেল বা কী করলো, বাট তাদেরই হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাকে দিতে হবে। তো আমার মা এই যে একটা প্যারার ভিতর পড়ে গেল যে সে কেমনে একটা মহিলা মানুষ এত টাকা 30 থেকে 35 হাজার টাকার কিস্তি, আবার সংসার,
তখন করলো কি, আমার আম্মু ফার্স্ট কিস্তি হয়তো কারোর কাছ থেকে ধার নিয়ে দিল, তো এখন সেকেন্ড টাইম কেমনে দিব। তো আমার আম্মু দেখলো যে এক টাইম লোকের বাড়িতে কাজ করা শুরু করে দিল। তো এর ভিতরে আমাকে নিয়েও মানে তাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। দেখা গেল সামনে ঈদের মানে এই যে চলে গেল, যাওয়ার প্রায় 2 মাস বা 3 মাস পরে মানে ঈদ আসলো। তো তখনও মানে আমার বাবার কোনো খোঁজ খবর নেই। তো ঈদের সময় দেখা গেল সবাই নতুন কাপড় চোপড় পরে, মানে আমার থাকে না, তখন তো আর অতটা বুঝছিল না যে নতুন কাপড় চোপড়, শুধু জানতাম কোথা থেকে আসবে সেটা জানি না, কিন্তু দিতে হবে নতুন কাপড় চোপড় এমন কিছু। তোমার মা আমার কাছে চাইতাম যখন, আমার মা কান্না করতো প্রচুর, মানে কোথা থেকে দেবে, সেই অ্যাবিলিটি তো তার নাই, সে দেবে কোথা থেকে, প্রচুর কান্না করতো। তো একসময় দেখা যেত কি, অন্যরা যাদের বাড়িতে কাজ করতো তাদের বাড়ির মানে ছেলেপেলেরা যেগুলো ইউজ করতো সেই পুরান কাপড় চোপড় নিয়ে আসছে, নিয়ে এসে কাইচা দিয়া সেগুলো পরতে দিছে ঈদের দিন, সেগুলো পড়তে দিছে। এবং আপনি সেগুলোই পড়েছেন? সেগুলো আমি মানে নিতে যাচ্ছি না। তোমার মা আমাকে বলতেছে যে বাবা দেখ, তোর বাবা তো এমনি চলে গেছে, এই যে কিস্তি টানতে হয়, তোদের খাওয়া খরচ, তারপরে এত কিছু আমি কেমনে দেবো। তো তখন আমি ওগুলো পরে ঈদের দিন গেলাম। আমি বলে রাখি, মানে ঈদের দিন এমন একটা সিচুয়েশন ছিল, সবার বাড়িতে দেখা যায় যে ঈদের দিন ভালো মন্দ কিছু রান্নাবান্না এমন কিছু হয়, বাট আমাদের মানে সেরকমই ছিল না রান্না। ঈদের দিন দেখা যেত আমাদের চুলায় জ্বলতো না। যেদিন ঈদ হলো ঈদের দিন দেখা যেত যে মানে কি বলবো, বাসি ভাতটা এগুলা ছিল, এগুলা খেয়ে থাকা হয়েছে ঈদের দিন। তারপর নাস্তা কেনার মতো পয়সাও ছিল না আমাদের কাছে, আমার মার কাছে। বাবা তো তখন খোঁজ খবর নেই, যে সময়ের গল্পটা বলছেন? বাবার তখন খোঁজ খবর নেই। বলেন তারপর। আমার মা যাদের বাড়ি কাজ করতো, তো ওটা হচ্ছে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান বাড়িতে কাজ করতো। তো সেই চেয়ারম্যানের বাবা বলতেছে যে তোর তো এমনি কষ্ট হয়, তার করতো, ছেলেটাকে আমাদের মাদ্রাসায় দে, যেন পড়ুক, তো তো তুই অনেকটা স্বস্তি পাবি, ছেলেটারও পড়াশোনা হলো। তো আমার মা ওই মাদ্রাসায় দেয়। যাওয়ার পরে আমাদের যে মানে প্রতিবেশী যারা, তারা আর এটা মানতেছে না, কয় যে মানে এটা এখানে মানে মাঝহাব নিয়ে একটা দ্বন্দ্ব হইলো, যে মানে আমরা হচ্ছে হানাফি মাঝহাবের লোক, আর আমি যে মাদ্রাসায় গেছি ওটা হচ্ছে মানে আহলে হাদিস। আচ্ছা। তো বলতেছে তোরা মানে এই মাঝহাবের লোক মানে ওই জায়গায় দিস, মানে পোলাপান্ত উল্টাপাল্টা, মানে যাইতে দিব না আর কি, এই ধরনের ওই মাদ্রাসায় পড়াইতে দিব না। জি। তো আমার মা কি করব, সেখান থেকে মানে আমাকে আর পড়তে দিল না। আমার প্রতিবেশী যারা, তারা মানে ওই জায়গায় যারা গণ্যমান্য লোক ছিল, তারা আমাদের গ্রামের, তো ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন স্কুলে দেওয়া দেখা যায় যে খাতা বই এগুলো সব তো কিনে দিতে হয়, বই খাতা মাতা, তো আমার মা পারছে না। তো তখন আমাকে এক জায়গায় কাজে দেয়, মানে আমাদের প্রতিবেশী একটা ছিল, তো সে বলতেছে দেখ তো ছেলেকে নিয়ে এইভাবে সমস্যা হচ্ছে, তো এক কাজ কর, আমার বোনের বাসায় কাজে দে। আচ্ছা। বলতেছে আমার মা আর কি মানে দিতে চাচ্ছে না, কিন্তু মায়ের মন, মা কি চায় যে কারো ছেলে যাক কাজ করুক এই এতটুকু বয়সে। তখন আমার বয়স 7 বছর। গেলাম আমি, তারা বললো যে আমাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেল যে আমাকে লেখাপড়া করাবে। আগে থেকে আমার মানে লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, মানে আমি লেখাপড়া করব, ভালো কিছু করব, এমন কিছুই ছিল। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখা যেত কি ভাই, মানে একটা বাসার মানে গ্রামের বাড়িতে মানে বড় একটা ফ্যামিলির যে কাজগুলো থাকে প্রত্যেকটা কাজ আমাকে করাইতো। দেখা যেত বাসন মাজাইতো, তারপরে আপনার ঘর ঝাড়ু দেওয়া হইতো, তারপরে ভাত দেখা যেত ওরাই করে দিত, আমাকে রান্না করা লাগতো, গোয়ালের গোবর ফালাইতে হইতো, গরুর মানে যাবতীয় যত কাজ একটা বাড়িতে, একটা সংসারে যত কাজ করা লাগতো সবকিছু আপনাকে দিয়ে সব কিছু আমাকে দিয়ে করাইতো। তখন দেখা যেত আমি যদি বলতাম যে আমি করবো না, আমাকে মারধর করা হইতো। তারপরে আমি কি করব, আমি বাড়িতে আসবো, বাড়িতে আসলে আমার মার এই জায়গায় কষ্ট, আমার মা নিজে খাইতে পায় না, আমি দেখি। তো আমি দেখা যেত কষ্ট সহ্য করে অমনি থাকতেছি। তো আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে কাজ করানোর সমস্যা নেই, কিন্তু আপনারা যে বললেন যে আমাকে একটু পড়াশোনা করাবেন, তো আমাকে যদি মানে স্কুলে না যাইতে দেন, বাসায় তো আপনারা তো অনেক শিক্ষিত আছেন, তো বাসায় যদি একটু আমাকে পড়াইতেন, তো একটু সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় করে মানে পড়াইতেন, তাহলে মানে আমি কাজ করি, তাতে দুঃখ নাই, যত করা, যদি একটু পড়ানোর সুযোগ দিতেন তা আমার খুব ভালো হতো। তোরা দেখতো মানে বলতে আচ্ছা ঠিক আছে দেবনি, যা কাজ কর, মানে ঝাড়ি জড়ি দিয়ে ছাড়ি দিত, ঠিক আছে যখন সময় পাই তখন পড়াবো, যা কাজ করে এখন। তো আমাকে আসতে দিত না। আমি বলতাম যে ঠিক আছে আমি আমার মাকে একটু দেখতে যাব। তো বলে না, দেখতে যাওয়া লাগবো না, দেখতে যা কী করবি, তো আমি খোঁজ নেবনি তোর মা কেমন আছে। তো আমাকে বলতো তোর মা ভালোই আছে, হয়তো খোঁজ নিত কিনা আমি সেটা মানে সঠিক জানতাম না, কিন্তু আমাকে বলতো আর কি, শান্তনু সব বলতো তোর মা খুব ভালোই আছে আর তোকে যাইতে না করছে, মানে এইভাবে বলতো আর কি।
তো আমার বিশ্বাস হতো না যে আমার মা যাইতে না করছে। তো এক সময় ঈদ আসে, এর ভিতর বলে রাখি এই যে নিয়ে গেছে, দেখা যেত যে একটা ভালো কাপড় চোপড় দেখা যায় যতই কাজ করাক, তারপরে দেখা যায় সেরা ছুটায় মানে সেরা মেরা জামা জুমা এগুলো মানে আমাকে দিত, পড়ায় রাখতো। আর খাবার দিত ভাই বলি কি বলবো, মানে সবাই খায় যেটা বাঁচত বাসি পচা সেই খাবারটা আমাকে দিত। এই গল্পটা যারা শুনছেন তাদের অনেকের বাড়িতেই এরকম ছোট ছোট কাজের ছেলে আছে আমি বিশ্বাস করি। রেডিওতে শোনার পরে আপনার ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা হয়তো একটা সফট অনুভূতি, কিন্তু এই অনুষ্ঠানটা যদি কোনো একটা সিচুয়েশনাল প্রেক্ষাপটে আপনার যদি ধরনের কোনো মেন্টালিটি থাকে যেটা আসলে ওই শিশুর বড় হওয়ার জন্য খুব কষ্টকর, তাহলে আমার মনে হয় আপনি পরিবর্তন করে একটা অনেক বড় পুণ্যের ভাগিদার হতে পারেন। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভেতরের তো একটা মনুষ্যত্ব আছে, আমরা তো মানুষ, তাই না? তো সেই জায়গার একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে, সেটাকে আপনি জাগ্রত করতে পারেন। এবং আমরা সবসময় একটা কথা বলি, যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, ভুল শুদ্ধ সব কিছু মিলিয়ে আমরা মানুষ। এবং আমরা জন্মের পর থেকে অনেক কিছু সমাজের কাছ থেকে শিখি এবং আমরা ধরে নেই যে এটাই নিয়ম, কিন্তু অবশ্যই আমাদের এথিক্স এবং বিবেকবোধের জায়গা থেকে সব কিছুই প্রশ্ন করা উচিত। আপনি ছোটোবেলা থেকেই হয়তো পরিবারে বড় হচ্ছেন, বিশেষ করে ও যে পরিবারের গল্পটা করছিল, ওই পরিবারে যদি একটা ছোট ছেলে থেকে থাকে, সে হয়তো মনে করবে যে চাকর বাকরের সাথে এইরকম আচরণ করাটাই বোধহয় নিয়ম এবং এটার মধ্যে কোনো ভুল নেই। ও বড় হয়ে কিন্তু ওর পরিবারে যদি এরকম কোনো ছেলে আসে, ও এরকমই আচরণ করবে। কিন্তু আমরা আসলে প্রতিনিয়তই সমাজের কাছ থেকে এটা শিখছি এবং শিখছি বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন ব্যয়ে এটা শিখছি। কিন্তু মানবিক জায়গা থেকে আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করার আছে। সোশ্যাল সাইটে বিশেষ করে ফেসবুকে এরকম কোনো সেলিব্রিটির কোনো ছবি চলে আসলে, যে সেলিব্রিটি তো খাওয়া দাওয়া করছে, পাশে হয়তো কাজের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি নিজেও একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম এবং সেই রেস্টুরেন্টে আমি দেখলাম যে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, ছোট একটা বাচ্চা সেও খাচ্ছে এবং কাজের মেয়েটাকে তারা যেটা করেছে, টেবিলের পাশে বসিয়ে উল্টো দিক করে ঘুরে বসতে বলেছে। চিন্তা করে দেখুন কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক পাশবিক নির্লজ্জ মানসিকতা হতে পারে। তো আমি বলতেছি আমি বাড়িতে যাব, তো বলতেছে না কেন যাবি, বাড়িতে যাবি ঈদের দিন এরকম মানে মানুষজন আসবে, অনেক লোকজন আসবে, তো অনেক গ্যামজাম থাকবে, একটু কাজবাজ করতে হবে, তো তুই ঈদের পরের দিন যাস। তো আমি অনেক কান্নাকাটি করতেছি। তো যখন দেখছি তারা আমাকে আর মানাতে পারছে না, কিছুতেই মানে বোঝাতে পারছে না, তো তখন মানে এক পর্যায়ে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে যাস। তো যাবি কেন, ঈদের দিন যাবি, ঈদের আগের দিন যাইতে পারবে না। তো ঈদের দিন দেখা যায় তো বাড়ির সব কাজ, অনেক সকালে উঠছি, ওইটা যতগুলো কাজ আছে মানে কাজ সব কিছু কমপ্লিট কইরা তারপরে সবাই মাঠে নামাজে যাচ্ছে। তখন মানে আমাকে যে নিয়ে গেছিলো কাজে, ওর গাড়ি আছে মোটর সাইকেল, তো মোটর সাইকেলে উঠাইয়া রাস্তায় নামাই দিল, রাস্তা থেকে একটু দূরে আমাদের বাড়ি। তো আমাকে যখন নামাই দিল দেখি সবাই মাঠে যাচ্ছে, তো নামাই দিয়ে আমার হাতে 150 কি 200 টাকা দিল, দিয়ে বলতেছে ঠিক আছে যা তুই, তো যাস, আমি তোকে আবার নিতে আসবো নি। তো আমি বললাম আমি কিন্তু আজকে বা 2-4 দিনের ভিতরে আমি আর যাবো না। তো আমি চলে গেলাম। আমি তো খুশি যে আমার নামাজ দিয়েছি, এতদিন পরে বাড়িতে আসলাম, সবাই মাঠে যাচ্ছে। তো আমি দৌড়ায় বাড়িতে গেছি, বাড়ির পাশে যা দেখি, তখন দেখি আমার মা কান্না করতেছে, অনেক কান্না। তো আমি যখন মাকে ডাক দিলাম, মা আমাকে দেখা আমাকে জড়ায় ধরে আরও বেশি কান্না শুরু করে, হাউমাউ করে কান্না শুরু করে দিল। বলতেছে যে তুই এতদিন খোঁজ খবর নাস নাই, এই যে ওদের কাছে বলছি যে তুই একবার এলে বাড়িতে, তুই নাকি বলছো যে আসবি না, তুই ওখানেই ভালো আছোস, ওখানেই থাকবি, ওখানেই থাকস, অনেক ভালো আছোস, আমি তোকে এতদিন মানে দেখতে পারি না। মা গিয়ে দেখতে পারতো না ওখানে? না, আমার মাও যাইতো না। যেত না কেন? বলতো ওরা আইসা বলতো যে ও ভালো আছে ওখানে, এখন আসবে না, যায় না, এমনি আচ্ছা হয়তো বলতো। আর আমি বলতাম আমি আমার মার কাছে যাব, ওরা আমাকে বলতো যে আমার মা উল্টা মেসেজ দিত আর কি। ওরা হয়তো বুঝতে পেরেছিল যে আপনার মার সঙ্গে দেখা হলে হয়তো ওরা কাজ করাতে পারবে না বা এরকম কোনো কিছু, হয়তো এমন কিছু। হ্যাঁ। তো আমি যখন আসলাম আমাকে দেখে মা খুব কান্না করতেছে। তো আমি আসলাম যে তখন মানে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, না খেয়ে চলে আসছি ওখান থেকে। তো মাকে বললাম মা বাড়িতে কি কিছু আছে, তো আমাকে দেওয়ান করে খাই। তো আমার মা আরও বেশি কান্না করে কয় বাবা বাড়িতে তো হারিয়ে চলে না, মানে রান্না হয় নাকি আর কি। তো খুললাম রান্না মানে কয় যে গত 7 দিনে যে কাজটা করছে সে চাল বা টাকা ওইটা বিক্রি করে কিস্তি দিয়ে দিচ্ছে, আজকে ঈদের একটা দিন রান্না হয় না। তো আমার কাছে যে 150 টাকা ছিল, তো আমি বললাম আচ্ছা মা দাঁড়াও সমস্যা নেই, আমি আসি। 150 টাকা দিছে, ওটা নিয়ে আমি দৌড়ায় দোকানে গেছি, যাই আপনার সেমাই লাচ্চা আর কি, মানে একটা মিঠা জাতীয় ঈদের দিন আছে না ভালো মন্দ, তো আমি ওগুলো নিয়ে আসছি, নিয়ে এসে মাকে দিলাম, রান্না বান্না করে খালাম। খাওয়ার পরে ঈদের দিন আমি মাকে বলতেছি যে মা আমি আর ওই জায়গায় যাবো না। এক পর্যায়ে আমি বলতে চাইছিলাম না যে না বলবো না, দেখা যায় অসহ্য, আমি থাকতে পারছি না এভাবে।
আসলে আমার বয়সটা খুব কম, মানে আমার ফিটনেসের সাথে যে আমাকে যে পরিশ্রমটা করাচ্ছে, মানে আপনি নিতে পারতেছেন না। নিতে পারতাছি না, মানে এটা বেশি ওভারলোড হয়ে যাইতেছে। তো প্রতিনিয়ত অসুস্থ হয়ে যেতাম, তারপরে কাজ করতে হতো। জি। তো আমি মাকে বললাম এসব, তো আমার মা বললো ঠিক আছে বাবা, তোরা যাওয়া লাগবে না যা। তো ওরা পরবর্তীতে আবার নিতে আসছিল। আমার মা বলছে না, আমি খায়া থাকি না খায়া থাকি, আমি আমার ছেলেকে নিয়েই থাকবো, আর ছেলে আমার সাথেই থাকবে, আমি আর দেবো না আপনাদের ওই জায়গায় কাজে। আমার মা আবার আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি বললাম মা, তো আমি আবার না স্কুলে ভর্তি, মানে আমার পড়ার প্রতি আগ্রহটা আগের থেকে ছিল যে আমি পড়াশোনা করব। মানে আমার যখন বুঝ হয়েছে তখন দেখছি একটু পড়াশোনা করে হয়তো ভালো কিছু করব, এমন কিছু। তো আবার স্কুলে ভর্তি করে দেয় আমাকে। তো আমি স্কুলে যাচ্ছি। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে স্কুলে যখন আবার ভর্তি করে দিল, তার 5-6 মাস পরে আমার বাবা হুট করে ব্যাক করছে। আচ্ছা। তো আসার পরে আমার মা বাবা আমরা সবাই তো কান্নাকাটি, যে এতদিন পর প্রায় 1.5 বছর পরে চলে আসছে। তো আমরা সবাই তো তাকে দেখে অনেক কান্নাকাটি। তো অনেক কিছু বললাম যে এইভাবে চলে গেছো, মানে এত কষ্ট করে এইভাবেই করতেছে। তো আমার বাবা হয়তো ভুল বুঝতে পারছে, তো বলতেছে আসলে মানে এটা আমারই ভুল, মানে তার ভুলটা সে বুঝতে পারছে, সে বলতেছে আসলে এভাবে চলে গেছি। তো আসার পরে আবার আমাদের সাথে থাকতেছে, একসাথেই থাকতেছি। আমার বাবা যখন নেক্সট টাইম আবার আসলো, তখন আবার একটা গ্যারেজে কাজ করতো, গাড়ি গ্যারেজে। জি। আবার কাজ নিল। তো নেওয়ার পরে যে আমাদের যে মানে 5 শতক জায়গা কিনা হলো, আমার মা টাকা ই করলো বাড়ি করার জন্য, একদম বাড়ি করার জন্য। তো বাড়ি করলাম 5 শতক জায়গা নিয়ে। তো এই জায়গায় বলি, মানে আমাদের বাড়িটা যে করছি তার বাড়ির পাশে, মানে আমি সেই ভদ্রলোকটার নাম বলবো না, হয়তো মানে সেই সমাজে গণ্যমান্য একটা লোক, তার নাম বললে হয়তো সম্মান ক্ষুণ্ণ হবে, আমি চাচ্ছি না তার সম্মান ক্ষুণ্ণ। বাট আমার সাথে যেটা করছে আমি সেটা বলতেছি। তার জায়গাটা অনেক ছিল, বাট আমাদের যে 6 শতক জায়গাটা নিছি না, মানে এই জায়গাটার কারণে ওর বাড়িটা আর কি একটু অগোছানো লাগে, মানে প্লেসমেন্টটা ঠিক মতো হয় না, অগোছানো লাগে। তার কারণে এই যে একটা শত্রুতা। আর দেখা যেত কি, বাড়িতে আমরা ঘুমাচ্ছি, রাত্রে ঠিক মতো ঘুমাইতে যেত না, ঢিল মারতো চালে। তারপরে আবার দেখা যেত মানে আশেপাশে চতুর্পাশে ওর জায়গায় বেড়া দিয়ে রাখতো, এখান থেকে যাইতে পারবে না। বাট আমরা তো অসহায়, মানে তারা হচ্ছে সম্মানের একটা মানে সম্মানীয় লোক, গ্রামে পাওয়ারফুল লোক। দেখা যেত আমরা যদি কার কাছে বিচার দেবো, বলবো গ্রামের যারা মাতবর আছে তাদের কাছে বলবো, তারা তো মাতবরদের একজন। তো তাদের কাছে বললে লাভ কি, কোনো পাওয়া যেত না, ওখান থেকে কোনো ফিডব্যাক পাওয়া যেত না। এই যে তোর মুরগি আমার বাসায় আসলো কেন, আমার বাড়িতে আসলো কেন, আমার ধান খাইলো কেন, এই নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে না লাগছে লাগে। আমার মাকে খুব মারে, প্রচণ্ড মারে, মারার পরে মাথা ফাইটে যায় আমার মার। এটা মানে আমার বাবা প্যাক করার পরে আচ্ছা যখন আসলো, তো আমার মার মাথা একদম ফাইটে দেয়। ফাটার পরে আমার মাকে হসপিটালে নিয়ে যা চিকিৎসা করার পরে এটা গ্রামের 10 জনকে জানাই কি লাভ, কোনো রেসপন্স নাই এটা। তো এক পর্যায়ে আমরা ওই জায়গাটা ছেড়ে চলে আসি, মানে বাধ্যতামূলক দিতে হয়। তারপরে আমরা ওখান থেকে জায়গাটা বিক্রি করে দিই ওদের কাছে, বাধ্যতামূলক ওদের কাছে বিক্রি করে দিয়ে আমরা চলে গেলাম আর এক জায়গায়। মানে ওই জায়গায় আরও পার্শ্ববর্তী গ্রামে আমার এক নানা ছিল, মানে আমার আপন নানা, চাচাতো ভাই, ওর জায়গার পাশে একটু জায়গা ছিল, ওখানে আবার জায়গা কিনলাম। এখানে যে জায়গাটা বিক্রি করলাম, এইটার ব্যাংকে থেকে আবার কিছু লোন নিলাম। আচ্ছা। লোন নিয়ে, কিন্তু আমাদের সেরকম অ্যাবিলিটি ছিল না, হয়তো গ্রামের আমার নানা তারা বললা যে ঠিক আছে জামিনদার হয়ে নিয়ে দিয়া আবার একটু জায়গা কিনলাম। আচ্ছা। কেনার পরে ওই জায়গায় থাকতেছি। তো থাকার পরে না এইভাবে প্রায় আমি স্কুলে যাচ্ছি, আমি তখন ক্লাস 5-এ হয়তো পড়ি। তো আমার বাবা আবার চলে যায় নিরুদ্দেশ, আগের মতোই লাফাত্তা, কোথায় গেছে মানে কোনো নেই, খোঁজ নেই। তো আবারও সেই যেই আগের মতোই দুর্দশা। আমার মা দেখা যেত লোকের বাড়িতে কাজ করতেছে। তো তখন আবার বলে রাখে আমার আর একটা ভাই হয়েছে, তো এর ভিতর আমার আর একটা ছোটো ভাই হয়েছে। আমার আব্বু যখন আবার ব্যাক করলো না, তখন আমার আর একটা ছোটো ভাই। দেখা যেত আগে আমি একা ছিলাম, এখন আমার আর একটা ছোটো ভাই। তো আমাকেই দেখবে নাকি, সে তো আরও ছোটো ছেলে, তো আরও খরচ বেশি। তো তখন করতো কি, আমি নিয়ে থাকতাম, আমার মা দেখা যেত যে এক বেলা বা হাফ বেলা কাজ করতো, কাজ করে নিয়ে আসতো, সেটাই খাইতাম। তো একদিন আমার মার প্রচুর জ্বর হয়, অসুস্থ, কাজে যাইতে পারে না। তো প্রায় 1 না 2 দিন জ্বর থাকে। এখন যে ডাক্তারের কাছে যাবে একটা ওষুধ কিনবো, সেই টাকাটাও কাছে নেই। আচ্ছা। একটা ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। তো তখন আমার মা অসুস্থ 2 দিন ধরে, 2 দিন যে অসুস্থ, এই 2 দিনের একটা মুঠ মানে দানাও আমরা খাইতে পারিনি, আমাদের চুলায় হাঁড়ি ধরেনি। কারণ কোথা থেকে আসবে? আমার মা কাজ করতো, তারপরে নিয়ে আসতো, তারপরে তো খাওয়াইতো। কিন্তু কাজ করতে পারতেছে না, কেমনে খাওয়াইব?
তো আমরা না, আমি স্কুলে যেতাম, আমার ছোটো ভাই কিন্তু স্কুল থেকে এসে মার কাছে শুধু খাবার চাইতাম। আমার মা না মুখ ঘুরে শুধু কান্না করতো, মানে কোথায় থেকে দিতে পারতেছে না, কান্না করতো। একদিন মানে এইভাবে মার কাছে কান্না করতেছে, মা আমি তোর খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে মাইতে দাও, এমনি কিছু কান্না করি। মা কোনো কথা বলে না, কান্না করতে করতে আমি ঘুমাই গেছি, ছোটো ভাই ঘুমাই। আমার মা সেই অসুস্থ শরীর নিয়ে, তখন বন্যা ছিল, মানে এই কোমর পানি ভাঙিয়া মানুষের বাড়িতে গেছে, যা কাজ করছে। তো কাজ করে দিয়েছে, খাইতে দিছে। তো আমরা ঘুম থেকে জাগ না পাই, দেখি মা নাই, কান্না করতেছে। তো একটু পরে দেখি মানে বাড়ির আঙিনায় তাকায় দেখি আমার মা কোমর পানি ভাঙিয়া মাথায় অন্যের বাড়ি যে কাজ করছে ভাত খাইতে দিচ্ছে, সেই ভাতের থালা মাথায় নিয়ে কোমর পানি ভাঙিয়া নিয়ে আসতেছে, সেই অসুস্থ শরীর নিয়ে। মানে কি করবে সে, নিরুপায়। আমার ছেলে অসুস্থ, মানে আমার ছেলে তো এখন খাইতে পারতেছে না, খেতে তো দিতে হবে, সে অসুস্থ আর সেটা দেখতেছে না। তো এরকম মাথায় ভাতের থালা নিয়ে কোমর পানি ভাঙিয়ে নিয়ে এসে ভাত নিয়ে এসে সেই ভাত আমাদেরকে খাওয়াইলো। তো খাওয়া দাওয়া এইভাবে দেখি আর কয়দিন চলবো। তো আমার মা আবার পাশের বাড়ির আর একটা লোক অফার দিল যে তোর ছেলেটাকে কাজে দে। এবার তো একটু বড় সড়ো হয়েছে, তখন আমার মা বলতেছে বাবা, মানে তখন ঢাকাতে, এটা হচ্ছে আপনার খিলগাঁও ওইদিকে একটা বাসায়। তো বলতেছে যে কাজে দে, ওখানে অনেক ভালো থাকবে, লোকেরা অনেক বড় লোক মানুষ, তো তোকেও দেখাশোনা করবে আর টাকা পয়সাও দেবে, তোর ছেলে অনেক ভালো থাকবে লেখাপড়া। তো আমার মা বললো যে ঠিক আছে যা। আমি গেলাম। তো ওখানে যাওয়ার পরে তো ওখানে কাজে গেলাম যখন, আমার কাজ ছিল হয়তো মানে গাড়ি মাড়ি মুছতাম, গাড়ি যখন ওরা আসতো অফিস শেষে গেটটা খুলে দিতাম, গাড়ি ঢুকাতাম, এতটুকু। তো ওরা বেশ মাসখানেক থাকলাম ভালোই, মানে ওখানে যে মানে বাড়িয়ালি যে ছিল সেই আন্টিটা, উনি খুব ভালো ছিল, নানি বলতাম ও নানিটা, বাট ওনার ছেলেরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, একটা ছেলে। জি। তো ওই ছেলেটা দেখা যেত কি, হয়তো সকালবেলা সে গাড়ি বের করবে না, আমি আমার রুমে আছি, একটু দেরি হয়তো মানে আমাকে নক করবে, যদি নক করতো, যখনই নক করতো তখনই মারতো, নক করা লাগবে কেন? আচ্ছা, তুই নক করার বসে থাকিস কেন, আগে আসতে পারিস না, তোর নক করে ডেকে নিয়ে আসা লাগবে। তাই যেতে মারতো আমাকে, এরকম মানে চর থাপ্পড় দিত, মারতো। তো একদিন না মানে সে আসছে, তো আমি আবার 3 তলায় গেছি, ওর আর এক ভাইয়ের বাসায় বাজারের জন্য দিছে, বাজারটা নিয়ে 3 তলায় গেছি। তো ওই ছোটো ভাই আসছে, আসার পরে আমার গেট খুলতে দেরি হয়েছে। তো উনি আইসা যখন খুলে দিছি, আইসা ভিতরে গাড়িটা ঢুকায় বেত নিয়ে 3-4টা বেত এক জায়গায় করে নিয়ে আমার মারছে প্রচুর, একদম মারতে মারতে উঠোনে ফালাই দিছে যে তুই, আমি গেটে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তুই গেছিলি কই, এই বলে মানে প্রচুর মারধর করছে আমাকে। মারধর করার পরে আমি কি করব, মানে ওখানে থাকতেই হবে আর কি, না থেকে তো উপায় নেই, সে আগের মতোই। তো আমি মারধর খায় ওখানে থাকতাম। তো থাকার পরে দেখা যেত ওখান থেকে কিছু টাকা পেতাম, তো ওই টাকাটা বাড়িতে দিলে আমার মা আর কি, মানে আগে যেখানে করতাম ও টাকা পয়সা দিত, এ আবার মারধর করতো, বাট মানে ওর টাকা পয়সা দিত কিছু, সেটা মাকে দিলে কিস্তিটা চালাতে পারতো, মানে মার সংসারটা মোটামুটি ভালোই চলতো, আমার ছোটো ভাইকে নিয়ে ভালোই চালাইতে পারতো, আমি কিছু টাকা দিতাম। তো তারপরে দেখতাম যে যতই কষ্ট হোক এখানে থাকবো। তো একদিন আমাকে পাঠাইছে হচ্ছে আপনার মুরগি আনতে, বুঝছেন? তো মুরগি আনার জন্য বাসায় যা মুরগি নিয়ে আসে। তো মুরগি আনতেছি, মুরগির দাম হয়তো 300 টাকা ছিল, হয়তো কেজিতে আজকে হিসাব আসছে 300 টাকা। তো উনি আমার কাছে পাঠাইতেছিল 200 টাকা, মানে এমন কিছু। আমি মুরগিটা নিয়ে আসছি, হয়তো বাকি থেকে 50 টাকা বাকি রেখে আসছি। আসার পরে ওনাকে এসে বলছি যে আসলে মানে মুরগির দাম তো 300 টাকা হয়েছে, আপনি তো 250 টাকা দিয়েছিলেন, মানে 50 টাকা বাকি রেখে আসছি। তো সে হয়তো তার খেয়াল ছিল না কি সেটা জানে, সে বলতেছে তোর না আমি 300 টাকা দিলাম, 50 টাকা আবার কী করলি তুই, মানে মিথ্যাটা বলতেছিস কী করলি 50 টাকা বল। পরে রুমের ভিতর ঢুকাইয়া আমারে মানে 50 টাকার জন্য এমন মারে 4-5টা, মানে দেখা যেত যখন মাঝে মাঝে মারতো না, আমি চিল্লাপাল্লা করতাম, ওর মা উপর থেকে নেমে আসতো, নেমে এসে হয়তো ঠেকাইতো, ওর মা খুব ভালো মানুষ ছিল। জি। তো থামাইতো যে ঠিক আছে তুই ছেলেটাকে এইভাবে মারাস কেন, যাই হোক ভুল করতেই পারে, তাই ওকে মারতে হবে এমন কিছু, মানে ওর মা খুব ভালো ছিল। তো সেদিন করে কি দরজা লাগায়, মানে যাতে কেউ না আসতে পারে, দরজা লাগায় আমাকে এত মারে, জায়গায় জায়গায় ফাইটা ফুটে যায়, এখনও সেই দাগ আছে, একবার মাইরা রক্তাক্ত করে ফেলায়। মানে যখন দেখতেছে যে মানে তার যতক্ষণ মানে খায়েশ না মিটতেছে ততক্ষণ মারতেইছে। তো মার এইভাবে এক পর্যায়ে যখন আমি সেন্সলেস হয়ে গেলাম, তখন দিয়েছে 250 টাকা, বলছে 300 টাকা, মানে আমি আসলে নেই নাই,
কয় যে এইটুকু 50 টাকার জন্য এইভাবে একটা ছেলেকে এইভাবে মারতে হবে নাকি। তো তারপরে চলে গেল, আমি অসুস্থ ছিলাম। তো সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আমি মানে একদিন বাসার ছাদে ফুলের টপে পানি দিতে গেছি, জি নিচ দিয়ে। তো পানি দিতে গিয়ে রাস্তার পাশেই তো বাসাটা, তো হয়তো পাইপ দিয়ে ফুলের টপে পানি দিতেছি, একটু পানি নিচে পড়ছে। তো নিচ দিয়ে যাচ্ছিল সে ওই এলাকার যে মানে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের যে মেন নেতা ছিল তার ভাতিজা, একমাত্র ভাতিজা নিচ দিয়ে যাচ্ছিল। তো ওর শরীরে একটু পানি পড়ছে। জি পানি পড়ার পরে নিচ থেকে অনেক গালাগালি করতেছে, বুঝছেন। গালাগালি পড়ার পরে আমি একটু নিচ দিকে তাকাই দিয়ে গালাগালি করতেছে। পরে বললাম যে আমি তো ভাইয়া আসলে আপনাকে দেখে পানিটা দেই নাই, এখানে ফালাই ফুলে পানি দিতেছি, হয়তো আপনার শরীরে মানে একটু পড়ছে, তো ভাই কিছু মনে করেন না। তখন করছে কি, এতটুকু ইটের আতলা তুইলা মানে ঢিল মারছে, নিচ থেকে উপর দিকে ঢিল মারছে। তো মারার পরে ঢিলটা আমার মাথায় পড়ছে, উপর দিকে ওইটা নিচ দিকে মাথায় পড়ছে। পরে আমার একটু রাগ হইলো। হওয়ার পরে আমি আবার করলাম কি, ওই ইটাটা তুইলা আমি আবার উপর থেকে নিচ দিকে ছুঁড়ে দিচ্ছি। তো আমি আবার মানে তখন আমি একটু রাগেই মারছি আর কি। তখন হয়তো মানে সেইভাবে ভাবতাম না যে এটার জন্য হয়তো বড় কিছু হবে। তো ও এইদিকে উপর দিকে তাকায় আছে। তো যখন ঢিলটা ছুটছি তখন ঢিলটা যাওয়ার চোখে পড়ে, বড় একটা ইটের আদলা উপর থেকে মারছি, ওই দিক তাকায় আছে, চোখে যা লাগছে। লাগার পরে তো চোখ দিয়ে ব্লাড হইতেছে, ও নগদ ওই জায়গায় পড়ে গেছে। আমি তো ভয় যে আল্লাহ কী করলাম, এটা একদম বিকৃত হয়ে গেছে, সেইটা হয়তো গেছে এমন কিছু। অনেক জোরে ছুটছি তো তখন তো বাসার সবাই তো মানে একটু পাওয়ারফুল লোক, তারা অনেক সবাই খেপে টেপে যায়। তো বাসায় আসে, এক পর্যায়ে বাসায় এসে মানে ভাঙচুর এই অবস্থা, মানে কাটারি মাটারি এটা সেটা নিয়ে এসে মানে দরজা ধাক্কাইতেছে, দরজা তো নক করে দেওয়া, বলতেছে যে বাড়ির আরও যারা ছিল তারা বলতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক, একটা মানে এর একটা শুরু হবে, আসুক ভাই আপনার এরকম উত্তেজিত হইতেন না। তোরা বলতেছে যে ছেলেটাকে বের করে দেয়, তারপরে বিচার যা করার লাগে আমরা করতেছি, কিন্তু ছেলেটাকে দিতেই হবে। মানে ওরা উশৃঙ্খল হয়ে গেছে এক পর্যায়ে কাটায়। তো আমি তো ভয় কি করব। পরে ওরা আসে, উপরে আসে আমাকে খুঁজতে। তো আমি তো ভয় করছি কি, মানে ছাদে যে টাঙ্কি থাকে টাঙ্কির ভিতরে ফলাইছি যাতে আমার আর না পায় খুঁজা। জি। তো তখন ওরা মানে খুঁজা মুজা যায় আর পায় না পায়া আমাকে খুঁজা পায় না। পরে নিচে যায়, মানে ওরা তো নিচে দেখা যায় এক পর্যায়ে মানে ওই জায়গা থেকে নড়তাইছে না, এমন অবস্থা। 3-4 ঘন্টা হয়ে যাইতেছে ওই জায়গায় বসে আছে, ওকে দিতে হবে, ওদের কথা হলো যে ওকে বের করে দিতে হবে। তো তখন মানে ওই আমি যে বাসায় কাজ করতাম না, ওই বাসার মালিক একজন ছিল চক্ষু মানে বিশেষজ্ঞ ডাক্তার। তো উনি ইমিডিয়েটলি ওনাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে মানে অপারেশন থিয়েটারে নিয়ে দেখে মানে চোখ একটা এটা বাতিল আর কি। আচ্ছা। চোখটাই পুরো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটা চোখ কানা। তো এক চোখ অন্ধ হয়ে গেছে। তখন তো ওরা তো আরও বেশি বিগড়ে গেছে। তো তখন তো বাসায় ফোন দিয়ে বলতেছে মানে আমার নানি যে আম্মু এমন এমন কথা, ছেলেটার চোখ তো ওইটা নষ্ট, একবার বাতিল হয়ে গেছে। এই নিউজটা তো ওরা শুনলে তো আরও বিক্রি। তো এখন কী করবো, ও কই? ওরা বলছে যে ওরে তো খুঁজা পাইতেছে না, ও গেছে কই। পরে আমি তো আবার টাঙ্কির ভিতরে পলাইছি, ওরা তো পুরো সাত খুঁজা দেখছে নাই। পরে আমি টাঙ্কির ভিতর থেকে বাইরে ছাদে দাঁড়ায় আছি। তো আমাকে আবার নিয়ে আসছিল আমার এক ভাই। ওই ভাই আবার মানে ওই জায়গায় পড়াশোনা করতো, ওই বাসার সাথে ম্যাচ ছিল, ওই ম্যাচে থাকতো। তো ওই ভাই নিজ দিয়ে যাইতেছে, আমি ডাকতেছি শুনতেছে না উপর থেকে। পরে একটা ফুল ছুঁড়ে মারছি, মারার পর ওই ভাইয়ের সামনে পড়ছে, উপর দিকে তাকাইছে। তাকাইলে পরে আমি বললাম যে আমি ভাই এনে উপরে আসে। পরে সে আসে, মানে আইসা শুনে কেমনি কি বলে, এমনি এমনি কথা, তো এমনি ঢিল ছুটছে, ওর চোখ তো কানা হয়ে গেছে। তখন কী করবো? তো ওই আপা বলতেছে যে মানে ওর ছোট ছেলে কয় ও আসার আগে ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে খেদাই দাও, বিদায় করে। তো ভাই বলতেছে এখন কী করবো, কই দিয়ে নিয়ে যাবো, সামনেতে তো বাড়ি করলে তো ওরা নিয়ে নিত। তো আমার করলো কি, বলে তুই অল্টপ কয়া এই পাশ দিয়ে মানে নর্দমার ভিতর দিয়ে পার হয়ে যা। আচ্ছা। ওই দিকতে যা। পরে আমারে নিয়ে সে বললো যে আমি এদিক দিয়ে আসি, নিয়ে যা আপনার খিলগাঁও নিয়ে আসলো। নিয়ে এসে ওই জায়গায় আইসে আমাকে কাপড় চোপড় কিনে দিল, মানে নোংরা হয়ে গেছে না, অনেক নোংরা আবর্জনার ভিতর দিয়ে চলে আসছি। তো কিনে দিয়ে বললো যে একটা ট্রেনের টিকিট কেটে বললো তুই বাড়িতে চলে যাগা। পরে আমি বাড়িতে চলে আসলাম। ওখান থেকে চলে আসার পরে মানে বাড়িতে যখন চলে আসলাম, আমার মা বললো যে কী ব্যাপার, আমরা দেখে হুট করে কোনো কথা নাই বার্তা নাই চলে আসলি। আমি বললাম যে এমন এমন কথা, তেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমি চলে আসছি। তো আবার বাড়িতে আসার পরে আবার আমি ওখানে আবার স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন ওখানে ক্লাস 6-এ ভর্তি হলাম। হওয়ার পরে সিক্স পড়লাম, 7-এ উঠলাম। 7-এ ওঠার পরে তখন দেখতেছে আমি মানে আমার লেখাপড়ার খরচ আরেকটু বেশি বাইরে যাইতেছে। আমার মা তো সেই অন্যের বাড়িতে আগের থেকে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, এভাবে আর কতদিন চলে না। তো আমার বলতেছে একবার যে বাবা
তুই কর, এক জায়গায় খোঁজ পাইছি তোর বাবা নাকি ঢাকায় থাকে, মানে আমার বাবার সাথে একটা লোক গাড়ি চালাতো, সে আবার আমাদের বাড়ি। তো সে এসে বলতেছে আমি তো এমনি মাহমুদুল্লাহ বাবারে ওই জায়গায় একদিন দেখছি। আচ্ছা। তো আমার মা বললো যে বাবা তাহলে এক কাজ কর, তুই ওর সাথে যা দেখ তোর বাবারে মানে কোনো খুঁজা পাস কিনা। তো সে আমাকে নিয়ে যাইতে রাজি হলো, পরে তার সাথে আমি গেলাম। তখন আবার ঢাকায় আসলাম। তো তার সাথে ঢাকায় আসার পরে সে আমাকে দেখাই দিল আমার বাবার বাসা। আমি যখন হুট করে আমার বাবার সামনে থাকলাম, আমার বাবা তো অবাক যে কী ব্যাপার, হুট করে কোথায় থেকে এইভাবে আসলো। তো আমি বললাম বাবা এমনি এমনি কথা, তুই চলে আসছো, আমাদের এত কষ্ট এমনি। তো আমার বাবা কিছু বলে না, আচ্ছা ঠিক আছে আইসো, বসো, খাওয়া দাওয়া করো, মানে একটু রেস্ট নাও, অনেকদিন পরে আসছো। মানে পরে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নেওয়ার পরে দেখি একটু পরে একটা মহিলা আসলো। তো আমি তখনও জানি না যে আমার বাবা বিয়ে করছে। তো আমি বললাম এইটা কি? পরে বলতেছে এটা তোমার আম্মু, আমি এখানে এসে আবার বিয়ে করছি। ওকে। তো আমি জেনে মানে অনেকটা কষ্টই পেলাম। আসলে এটা আর মাকে জানাইলাম না, যে হয়তো মা আরও কষ্ট পাবে জানানোর পর। তো ওনার একটা সন্তান ছিল, মানে এখানে বিয়ে করার পরে আরেকটা মেয়ে হয়েছে এই পক্ষে। তো আমার বাবা বলতেছে যে তুমি আসছো এখানেই থাকো, ঠিক আছে আমি বাড়িতে টাকা পয়সা পাঠাবো, তো কিস্তি মিস্তি। তো আমি আসার পরে এই কথা বলার পরে বাবা কিছু টাকা পাঠাই দিল বাড়িতে, যে কিস্তি মিস্তি মানে চলাফেরা অনেক কষ্ট। তো 1,000 হয়তো টাকা পাঠাই দিল। দেওয়ার পরে তো আমাকে বলতেছে তুমি এখানেই থাকো। তো মাও বলতেছে আচ্ছা ঠিক আছে তোর বাবার কাছেই থাক, সমস্যা কি, তোর বাবা টাকা পয়সা পাঠায় বাড়িতে, একটু স্বস্তি হোক, কিস্তি মিস্তিও চালামুনি, আমি চলবো একরকম, তুই থাক, তুই ভালো থাকতে পারবি ওই জায়গায়, তোর বাবার কাছেই থাক। তো বাবা এই জায়গায় থাকতাম। তো ওই যে আবার বিয়ে করছে, আমি ওনাকে আন্টি বলে ডাকতাম, মা বলতাম না কখন। আচ্ছা আচ্ছা। তো ওই আন্টির একটা মেয়ে ছিল ছোট। তো আমি যখন আসলাম তখন আমার বাবা বলতেছে যে তুমি ওর দেখাশোনা করো, তোমার আন্টি চাকরি করে। তখন আমাকে বাসায় রেখে আমি ওই ছেলেটা, মানে একটা মা যেভাবে ছেলেটাকে মেয়ে লালন পালন করে, আমি ওই মেয়েটাকে সেইভাবে মানে দেখাশোনা করতাম। উনি চাকরি করতো, আচ্ছা। আন্টিটা চাকরি করতো, আমার বাবা কাজ করতো ডেলি লেবারে। দেখা যেত বাসায়, মানে আমি সারাদিন ওর লালন পালন করতাম, ওরা কাজ করতো। এইভাবে একদিন মানে আন্টি চাকরি ছেড়ে দেয়, মানে আর চাকরি করবে না সে, মানে বলে যে এইভাবে আমি চাকরি করি আর তুমি একটা ছেলে নিয়ে আসছো, এত বড় একটা ছেলে বসায় খাও আর আমার টাকা বাড়িতে পাঠাও, মানে এক ধরনের দ্বন্দ্ব, যে তুমি ওর আমি কাজ করি সেই টাকা বাড়িতে পাঠাই দাও, হ্যান ত্যান, মানে এইটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হইতো আমাকে নিয়ে। আচ্ছা। তো আমি ওখানে থাকি কেন, এমন কিছু, আমাকে চলে যেতে হবে। তো তারপরে উনি চাকরি বাদ দিল, বলে আমি আর চাকরি করবো না। তো আমার বাবা বললো ঠিক আছে তুমি না করলে। পরে আমার বাবা আমাকে তখন একটা কাজে লাগাই দেয়। তো ওই পিঠা বিক্রি করতাম আমি। তো তখন কাজে লাগাই দেয়, আমি পিঠা বিক্রি করি, আমি কিছু টাকা মানে রোজগার করতাম, আমার বাবাই রোজগার করতো, উনি বাসায় বসে বসে খাইতো। তো খাইতো আর দেখা যেত যে আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো। আচ্ছা। একটু খারাপ বিহেভ করতো এই ধরনের। তো একদিন হুট করে কিনে যেন কী হয়েছে, আর সে আমারে মানে মারে প্রচুর। আমি তখন একটু তো মোটামুটি ভালোই বড় হয়েছি, তো মারে। তা আমি আবার এইটা নিতে পারতাছি না যে সে আমাকে মারবে কেন। এইভাবে আমি কাজ করি, আমার বাবাই কাজ করে, সে বসে বসে খাইতেছে, আচ্ছা ঠিক আছে তাতেও সমস্যা নাই। সে আমার সাথে এইভাবে প্রতিনিয়ত খারাপ বিহেভ করে, আবার আজকে আমার মারলো। আমি না নিতে পারে আমি আগের মারে তাকে একটু মারি। আপনার সৎ মাকে? 2-3টা মানে চড়থাপ্পড় দিই আর কি সেদিন। ওকে। তো তারপরে সে এইভাবে, তো বাবা আসলে বাবার সাথে এটা নিয়ে অনেক ঝগড়া হয়। সে দেখা যেত কি আমার আব্বুর সাথে প্রতিনিয়ত ঝগড়া হইতো, বুঝছেন, আমার আব্বুকে সে মারতো ধরে, এমন অবস্থা। মানে দুজন যখন ঝগড়া হইতো আমি থাকতাম না, দেখা যেত বাপ মায়ের ঝগড়া করতে, সেই জায়গায় তো আর থাকা সম্ভব না। দরজা লাগায় দুজন, মানে হুড়াহুড়ি এক ধরনের পাড়াপাড়ি এরকম অবস্থা হইতো, ছোট একটা বিষয় নিয়ে। সে অনেক উশৃঙ্খল টাইপের ছিল আর কি একটু। তো আমার বাবার সাথে একদিন কি না যেন ঝগড়া হয়েছে। তো সে হুট করে করছে কি, মেয়েটারে মানে আমি যে প্রতিদিন কাজ করে টাকা জমাইতাম না, সেটা এক জায়গায় রাখতাম। তো একদিন আব্বুর সাথে ঝগড়া হয়ে সেই টাকাটা নিয়ে সে চলে গেছে মেয়েটারে ফালায়। আচ্ছা। ছোট একটা মেয়ে, প্রায় 1 বছর বয়স হবে তখন, মেয়েটাকে ফালায় সে টাকাটা মানে টাকা নিয়ে চলে গেছে। কোথায় গেছে কোনো খোঁজ নাই। তো বাড়ির সবাই, বাসার সবাই কইতেছে হায় হায়, এত ছোট একটা বাচ্চা এইভাবে কান্নাকাটি করতে, সে গেছে গোটে। সারাদিন আমরা খোঁজাখুঁজি করি, তাকে আর পাই না, কই গেছে আর পাই না। তো পাই না, একদিন পার হয়ে গেল, তাও পাই না। এইভাবে মেয়েটা তো খুব কান্না করতেছে। আমার ছোটো বোনটার নাম হচ্ছে ফাতেমা, তো খুব কান্না করতেছে। তো পাই না, তো সবাই বলতেছে যে এইভাবে তো অনেক কষ্ট, এত ছোট একটা মেয়ে কেমনি কী করব। পরে আমি করলাম কি, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। তো আমার মাকে বললাম যে মা এমনি এমনি কথা, আমার বাবাই তো
মানে সেদিন বলা হলো আর কি, বিয়ে করছে এমনি এমনি, সে তো চলে গেছে, একটা মেয়ে এভাবে কান্নাকাটি করে সবসময়। তো আমার মা আবার সেটা ভালোভাবে নিল, বললো তুই মেয়েটাকে নিয়ে আয়, আমার তো কোনো মেয়ে নাই, সমস্যা কি। আমি বাবাকে বললাম বাবা আমি তাহলে করি, নিয়ে যাই। আমার মা নিয়ে যাইতে বললো, তো আমার মা ভালোভাবে টেক কেয়ার করতে পারবো, যেহেতু ছোটো একটা মেয়ে। তো আমি ওকে বাড়িতে নিয়ে আসি। তোমার মাও মানে এত মানে আমাদেরকে যেভাবে যত কষ্টে আমরা মানুষ হয়েছি, ওকে ততটা কষ্ট দেওয়া হয় না আর কি। প্রতিনিয়ত মানে ও ভালোভাবেই থাকতেছিল। তো ওকে নিয়ে আসার পরে কিছুদিন পরে ও আর ফিরে আসে না। আমার বাবা দেখলো যে যদি কোনো গ্যামজাম করে এমন কিছু, তাহলে তুই যা, আমি থাকি, ওকে নিয়ে যা। তো আমার বাবা থাকলো, তো ও আর আসে না, ব্যাক করলো না। না করার পরে আমার বাবাও তখন বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে হইল, আমি ওখান থেকে চলে আসি, আমার বাবাও প্রায় 1 মাস পরে বাড়িতে চলে আসে। আসার পরে আমার বাবা আবার কাজ নেয় একটা, আপনার ভটবডি এগুলো সারতো, ওই জায়গায় আবার কাজ নেয়। তো আপনার সঙ্গে দেখা হওয়ার পরে বাবা কিছু বললো না তখন? আমার পরে মানে আমার সাথে যে দেখা হলো, দেখা হওয়ার পরে আমার বাবা মানে বললো সেইভাবে এতদিন পরে দেখছিল সেই দিন, সেইভাবে অত মানে অনেক কিছু করলো। তো আমি বললাম যে তুমি এইভাবে ফেলায় আসছো আমাদেরকে থুইয়া, তোমার কি একটু মানে মায়া লাগে না, আমাদের দেখতে যাও না? তো বললে যে আসলে যাই না, মানে সে নিস্তব্ধ হয়ে থাকে, কথা বলতো না। তা আমি আর তাকে সেভাবে বলতাম না যে হয়তো কষ্ট পায় না কিছু, যা করছে এটা আর আমরা সেভাবে নিতাম না। পরে আমি মেয়েটাকে নিয়ে চলে আসলাম, তার কিছুদিন পর বাবাও চলে আসলো। জি। আসার পরে আমার পর মা বলতেছে দেখো এতদিন যা করছো, এখন আমরা আবার নতুন করে করি, মানে এখন একটু ভালো হবে, যেহেতু একটা ছেলেটাও বড়, আমি তখন মোটামুটি ভালোই বড় হয়েছি। তো আর 2টা ছেলে, আর এই মেয়েটা নিয়ে আসলাম। আমি এই মেয়েটাকে কখনো বুঝতে দেবো না যে আমি ওর সৎ মা, কিন্তু সত্য তোমাকে একটু ভালো হয়ে থাকতে হবে, এটাই। তো আমার বাবা দেখা গেল আমার ছোটো বোনটার কারণে তারপরে যে আসলো না, কঠোর পরিশ্রম করতো তখন থেকে, মানে আগে কাজ করে আমাকে বললো যে ঠিক আছে, আমাকে আবার স্কুলে ভর্তি করে দিল। আমার যে ছোটো ভাই ওকে মাদ্রাসায় পড়াইতে দিছে, আর আমাকে আবার স্কুলে দিল। আমি আবার স্কুলে ভর্তি হলাম, মানে আমার ইচ্ছাটা যে আমি একটু পড়াশোনা করব। ভর্তি হওয়ার পরে আমি আবার পড়াশোনা করতেছি, আমার বাবা এইভাবে কাজ করতেছে, ভালোই চলছে, দিনটা মোটামুটি চলতেছে আর কি। পরে দেখা যেত আমার বাবা একদিন বলতেছে যে এইভাবে পরের দিন আর কয়দিন কাজ করব, তাহলে নিজের কিছু করি। তো আমার বাবা ব্যাংকে থেকে প্রায় 65,000 টাকা উঠাইয়া একটা গাড়ি কিনে, অটো ভ্যান, যে এটা নিজের একটা স্বাধীন, মানে নিজের করলে পরে নিজে কাজ করবো, তাদের সংসার চলবে, ভালো চলবে, অন্যের অধীনে কাজ করা ভালো লাগে না। গাড়িটা বানাইলো প্রায় 65,000 টাকা খরচ কইরা। তো প্রায় 1 মাস চালাইছি, চালানোর পরে গাড়িটা চুরি হয়ে যায়। চুরি হয়ে গেল মানে এই জায়গায় একটা মানে চক্রান্ত ছিল আর কি। সেটা হচ্ছে মানে আমার বাবা যার অধীনে কাজ করতো, বুঝছেন, যেখানে কাজ করতো, হয়তো ওর সাথে একটু রেষারেষি হয়ে চলে আসছে, মানে ওরা চাচ্ছিল না যে আর কি ও নিজে কিছু করুক। তো মানে আমাদের নিজের বাড়িতে জায়গা ছিল না গাড়ি রাখার, বুঝছেন, অন্যের বাড়িতে রাখতাম গাড়িটা। তো সেখান থেকে গাড়ি বলতে এটা কিসের গাড়ি ছিল? এটা অটো, মানে যে ব্যাটারি চালিত, যে এখন যে অটো রিক্সা। অটো জি, অটো রিক্সাটা, যেখান থেকে চুরি করার কোনো প্রশ্নই আসে না, সেখান থেকে চুরি হয়ে গেল গাড়িটা রহস্যজনক। সবাই বলতেছে, মানে সবাই যার বাড়িতে রাখছি আমরা বলতেছি না, সবাই বলতেছে যে আসলে এটা ওরই কাজ, কিন্তু আমরা ডিরেক্টলি ওকে কিছু বলতে পারতেছি না, আর এটা বলা সম্ভব না। তো রহস্যজনকভাবে গাড়িটা চুরি হয়ে গেল। তো তখন এই যে টেনশন, একটা চাপ, প্রায় 65,000 টাকাতে বানাইলো, মাত্র 1 মাসই চালাইতে পারলো না। এইভাবে গাড়িটা চুরি হয়ে গেল। এটা কি লোনের টাকা ছিল? লোনের টাকা। কত টাকা লোন ছিল? 65,000 টাকা। মানে এই যে টানাটানির অবস্থায় এত পরে মানে 65,000 টাকা লোন নিয়ে গাড়িটা বানাইলো, যে হয়তো নিজের একটা পুঁজি, এটা দিয়ে চলবে সংসার, সব কিছু হয়তো ভালো চলবে। তো গাড়িটা চুরি হয়ে গেল, এই যে একটা চাপ লোনের। তো আমার বাবা আবার মানে ওর কাছেই কাজে যায়। তো এখন কী করবে, নিরুপায়। আর আমার বাবাও নিজে থেকে আর চায় না, বলে যে আমি আর ঢাকায় যাব না, আমি আর কখনোই ঢাকায় যাব না, আমি বাড়িতেই থাকবো। তো আবার ওখানে কাজে যায়, বুঝছেন। কাজে যাওয়ার পরে আবার মানে আমার দেখা যায় যে একটা করে চলতেছে না, অনেক টাকা কিস্তি। তো আমার বাবা আমাদের বাজারের সিকিউরিটি গার্ড হিসেবে আবার নিয়োগ নেয়, মানে রাত্রে ওখানে কাজ করে, আবার দিনে ওই দোকানে কাজ করে। পরে এইভাবে ওই জায়গায় মানে একসাথে 2টা জব করে, যে তাছাড়া তো আর পারতেছে না সংসারটা চালাইতে। দেখা যাইতেছে আবার বাবা কিস্তি চালাইতেছে, আর আমার মা দেখা যাইতেছে অন্যের বাড়ি কাজ কইরা আমাদের খাওয়া খরচ এগুলো করতেছে।
তো এইভাবে এক পর্যায়ে প্রায় বেশ কিছুদিন করার পরে আমার ওই বাজারে একদিন চুরি হয়। তো চুরি হওয়ার পরে তাকে তো এসে ধরবো, কারণ সে সিকিউরিটি গার্ড, আর দুজন থাকে। আসলে মানে যে চুরি করছে বুঝছেন, মানে সে একটু হলেও জানতাছে যে এই করতাছে, এই কাজটা করছে, কিন্তু বলার কোনো ওয়ে নাই। তখন মানে আব্বু আর নিরুপায় বলতে পারতেছে না যে ও এই কাজটা করছে। তখন সবাই দোষ দেয় যে হয়তো ওই এই কাজটা করছে, আর বাবাকে দোষ দেয় এভাবে। কিন্তু লোকের, আমার বাবা গ্রামে মানে এই যে আমাদের সাথে যতই খারাপ বিহেভ করুক বা আমাদের সাংসারিকভাবে, কিন্তু কোনো লোকের সাথে মানে সেইভাবে ব্যবহার করতো না। সবাই তখন আব্বুকে সাপোর্ট দেয় যে না, ও এই কাজ কখনোই করবে না, কারণ ও তো একটা ভালো মানুষ, আর আমরা যতদূর জানি ও এই কাজ করতে পারে না। তো এরপরে বিচার হইলো, হওয়ার পরে আমার আব্বুর জরিমানা হইলো, মানে 2জন সিকিউরিটি গার্ড ছিল, 2জনের জরিমানা হইলো 7,000 করে। তো আমাদের কাছে তখন এটা অনেক টাকা, 7,000 টাকা এমনিতে কিস্তি, তার উপর আবার এই জরিমানা, এটা এখন কোথায় থেকে দেবো? যাই হোক 7,000 টাকা জরিমানা, আমার আব্বু সময় নেয়। নেওয়ার পরে মানে আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা বিক্রি করা হয়। তো সাইকেল বিক্রি করে তারপরে আমি আবার এর ভিতর বলে রাখি, আমি যে স্কুলে পড়াশোনা করতাম না, তারপরে নিজের খরচ চালানোর জন্য আমি কাজ করতাম। দেখা যেত যে ধান কাটার সিজন আসতো, ধান কাটতাম, তারপরে এমনি সিজনাল যে কাজগুলো করে সেই কাজগুলো করতাম আমি। তো এইভাবে আমার না 5,000 টাকা জমাইছিলাম, মানে কাউকে জানতে দিতাম না। তো সেইটা দিলাম, আর আমার সাইকেলটা বিক্রি করে 7,000 টাকা ম্যানেজ করে মানে ওই জরিমানা দিলাম। তারপরে আব্বু তো কিস্তি কেমনে টানবো, এটা সম্ভব না, চালাইতে পারতেছে না। তো তারপরে ওই দোকানে কাজ করতেছে, কাজ করার পর একদিন করছে কি, ওই একটা মেশিন ঠিক করে বুঝছেন, গাড়ি ঠিক করে বলতেছে ঠিক আছে আমি গাড়িটা দেখি ঠিক হয়েছে কিনা। চালাইতে আসছে, মানে ঠিক হয়েছে কিনা এটা দেখতে আসছে। আসার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে উল্টা আমার আব্বুর পায়ের উপর পড়ে। পায়ের উপর পড়ার পরে আমার আব্বুর পাটা মানে একদম গরম পানি পুইরা এটুকু একবার হয়ে জায়গা পাটা। তো তারপরে আর কি এমনিতে তো অনেক সমস্যা, তারপরে আবার এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। আমার আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি করে। তো ওখানে ডাক্তাররা বলে যে এটা পাকাইটা ফালান লাগবে, এমন অবস্থা। তখন তো আমরা আরও হয়ে যায় যে এমনি আমাদের এই অবস্থা, এখন এত টাকা কেমনি কই পাবো। তো ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ও মেডিকেল থেকে নিয়ে আসার পরে তো সেই ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে আমি ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্টে ইনশাল্লাহ ভালো হবে, পাও কাটতে হবে না। বলে ভালো হবে ঠিক আছে, কিন্তু নর্মালি আর সে এই পা আগের মতো আর সে পাবে না, কোনো কাজ করতে পারবে না। তো আমরা তো তখন আরও হয়ে যায় গেছে কেমনি এটা। তো তখন দেখা যেত কি, মানে আমি একটু বড় হয়েছি, এখন আমার বাবারও এইভাবে ইনজুরি, তো অনেক টাকার কিস্তি। আমার মা তো সেই আমার বাবা থাকা অবস্থায় থেকে অন্যের বাড়ি কাজ করতেছে, কাজ করে আমাদেরকে মানে মানুষ করতেছে, আজ অব্দি করে আসতেছে। আমার মা তো আর লোড নিতে পারতেছে না, আর আমার বাবা সেও তো এখন মানে এত বড় একটা ইনজুরি হয়ে গেল গা, সম্ভব না আর কি কিস্তিটা। তখন বাধ্যতামূলক সামনে আমার এসএসসি এক্সাম এসে যায়, কিন্তু তখন আমি দেখি যে মানে এক্সাম দিতে যাবো, সেখানে তো মানে ফর্ম ফিল আপ করতে হবে, টাকার প্রয়োজন। মানে আমাদের কাছে তখন ছিল কি 10টা টাকা আমাদের কাছে 10 লাখ টাকার সময়। তো আমি পড়াশোনা আর কি এক পর্যায়ে বললাম যে থাক তাহলে পড়াশোনা কেমনি কি করবই না। পরে আমার মা, আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, ও ঢাকাতে থাকে, তো সেইখানে তো ওর কাছে যায়, যা বলতেছে এরকমের অবস্থা, তো আমার ছেলেটাকে একটু চাকরি বাকরি দাও আনছে। তো আমাকে দেখে বলে, তখন বলে ছেলেটা তো অনেক ছোটো, চাকরি বাকরি হয় কি না। আচ্ছা ঠিক আছে দিস, আমি দেখবো নি, যেহেতু এরকম সমস্যা। আমি ওখানে আসি, আসার পরে ওই জায়গায় চাকরি নেই। তো চাকরি নেওয়ার পরে দেখা যাইতেছে আমি বেতন হচ্ছে আমার মাত্র 5300 টাকা। আমি মানে সারা মাসে খুব পরিশ্রম করে। তখন আপনার বয়স কত? আমার বয়স তখন কত হবে, 15। ওকে, 15 বছর বয়স। দেখা যেত আমাকে নিবে না, কিন্তু সে একটু উঁচু পর্যায়ে ছিল, তো মানে শ্রম আইনে তো আর কি নিষেধ আছে নাকি, এমনি বলে যে ছোটো বাচ্চাদের দিয়ে কাজ করানো। তারপরে সে আমার উপর সহানুভূতি দেখায়া সে নিজের ডকুমেন্টস আর কি নিয়ে নেয়। তো তারপরে আমি ওখানে কাজ করি, 5300 টাকা বেতন, মাসে দেখা যেত 7000 টাকা বেতন পাইতাম, এমন কিছু। আচ্ছা। তো তাতে দেখা যেত আমার থাকা খাওয়া ঘর ভাড়া এটা সেটা দিয়ে আমি 3500 টাকা 3000 টাকা এমনি দিতাম, দিয়ে দেওয়া যেত, কাজ হতো না, কিস্তি সারা মাস কিস্তি টানতে হয়। তারপরে আমার বাবা আর কাজ করতে পারে না সেইভাবে, পরে আর কি করব, এইভাবে আমি দেখা যেত এমন পর্যায়ে থাকি, একটা যে নিজের যে একটা কাপড় কিনবো সেটাও কিনি না। সেটা কিনতে গিয়ে আমি হিসাব করি যে আমি যে এখন 10 টাকা ভাঙবো, এই 10টা টাকা বাড়িতে দিলে আমার অনেকটা উপকার হবে।
আমার বাবা মা একটু স্বস্তি পাবে এই 10টা টাকা বাড়িতে দিলে। তো এইভাবে আমি দেখা যেত আবার কোনো একটা জিনিস রাস্তা দিয়ে যাইতেছি, ভালো একটা জিনিস দিয়ে খাওয়ার ইচ্ছা হলো, আমি জিনিসটার কাছে গিয়ে আবার ঘুরে আসি যে এই জিনিসটা যে আমি খাবো, এখানে 20টা টাকা যদি আমি না ফুরাই 20টা টাকা ধুয়ে রেখে দিই, আমার অন্য একটা কাজে লাগবে, বাড়িতে দিলে আমার মার উপকার হবে। ওকে। তো এইভাবে আমি দিই, কিছু টাকা করে দিই, এটা দিয়ে কিস্তি চলতেছে। আর আমার আব্বু দেখা যায় সে বসে তো আর চলে না, বসে থাকলে কিস্তি কেমনে চালাবে। তো আমার আব্বাও টুকটাক কিছু কাজকর্ম করে, আর এইটা দিয়ে দিয়ে আস্তে আস্তে চলতেছে। তো এর পর্যায়ে আমি আবার তখন তো এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে পারলাম না। পরে ফের 1 বছর এইভাবে কাজ করতেছি। তো আমি আবার বললাম যে আব্বু, তো আমি একটু পরীক্ষা দিই, সামনে এবার আবার পরীক্ষা দিয়ে আসলো। তো বললো আচ্ছা ঠিক আছে। কি পরীক্ষা এটা? এসএসসি পরীক্ষা। হ্যাঁ, মানে এত ইয়ের ভাবে আমার সেইভাবে পড়াশোনা হয় নাই, মানে করা হয় নাই স্কুলে। মানে একটা স্টুডেন্ট যেভাবে প্রতিনিয়ত স্কুলে যায়, যেভাবে পড়াশোনা করার কথা সেভাবে হয় নাই। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব। তো বললাম আব্বু আমি পরীক্ষা দেবো আবার। তো বলে তুই তো পড়াশোনাই করিস না, কেমনি দেবো? বলে আমি অমনিই দেবো, পারবো, আমার এতটুকু কনফিডেন্স আছে। তো আমি আবার 1 বছর এইভাবে চাকরি করলাম। চাকরি করার পরে আবার যখন পরীক্ষার সময় আসলো ফর্ম ফিল আপ করলাম। আমি এখান থেকে চাকরি করে টাকা দিয়ে সেটাতে ফর্ম ফিল আপ করলাম। করার পরে আমি চলে গেলাম বাড়িতে, এখানে চাকরিটা বাদ দিলাম। দেখা যায় তো লং টাইম ছুটি, পরীক্ষা দিতে গেলে প্রায় 1 মাস 1.5 মাস লাগবে, এত টাইম তো ছুটি দেবে না অফিসে। পরে আমি চলে গেলাম চাকরিটা বাদ দিয়ে বাড়িতে যা পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি ওখানে মানে চাকরি তো এখানে ছাইড়া গেলাম, বাড়িতে থাকতেছি কিছুদিন। তো থাকার পরে তখন দেখতেছি আস্তে আস্তে মানে সবাই আমার সাথে একটু মানে খারাপ বিহেভ করতেছে। বাবা দেখতো যখন চাকরি করতাম তখন কিছু টাকা পয়সা দিতে পারতাম, তাদের একটু হেল্প হইতো। আমি চাকরিটা ছেড়ে বাড়িতে চলে আসছি, তাদের সমস্যা হইতেছে, তারা মানে আমাকে আর সেইভাবে নিতে পারতো না। পরে আমি তো ওইভাবে থাকতাম। আমি আসলে চাকরিতে আসতাম, কিন্তু আমার ইনজুরির কারণে আমি তাদের বলি না, যে তাদের বলে কী লাভ, এখন তাদের তো আর সেই সামর্থ্য নাই যে সে কিছু টাকা দেবে বা দিয়ে চিকিৎসা করাবে আমাকে। তো আমি এইভাবে করার পরে বাবা আমাকে বলে যে তুই যা, চলে যা, কোথায় যাবেন? ঢাকায় যা, কাজকর্ম কর, টাকা পয়সা দিয়ে এইভাবে তো চলতেছে না, কিস্তি মিস্তি চালান লাগে, তুই যা। তো আমি আসতেছি না, কারণ আমার একটু সমস্যা শারীরিকভাবে, তার জন্য আমি আসতে চাইতেছি না। তাল বাহানা করে আর কি থাকতেছি কিছুদিন। তো এই পর্যায়ে একদিন বাবা আমাকে মানে কাপড় চোপড় ঘর থেকে বের করে দেয়। আচ্ছা। দিয়ে বলে যে এইভাবে ঘুরে গেড়ে খাইতেছস, কোনো কাজকর্ম। এটা কি বের করে দেয়, বাবা না মা? বাবা। ওকে। বলতেছে যে তখন আপনার সৎমাটা কোথায়? সৎমা তো সেই যে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নেই? না। আচ্ছা, তারপর? সেই যে গেল, আর কোনো খোঁজ নেই। কাপড় চোপড় বের করে তারপরে? কাপড় চোপড় বের করে দিল, দিয়ে আমার রাস্তায় একদম রাস্তায় ফেলাই দিল যে তুই চলে যা, তুই আর বাড়িতে উঠবি না। এই যে এত বড় একটা ছেলে বাড়িতে মানে বাবা মার ঘাড়ের উপর বসে বসে খাইতেছস, এটা কয়দিন খাবি এমনি, তুই চলে যা, কোথায় যাবি জানি না, চলে যা। তো আমি তো তখন আর কোথাও ঠিক করা নেই, আমি যাবো কোথায়। তো তখন আমি একটু রাগের মাথায় আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, তুমি এতদিন মানে লাপাত্তা ছিলা বা আমাদের খোঁজ খবর নেও না, কেমনি কি, মানে সব স্টোরি। আমি বাবার সাথে একটু মানে ক্ষিপ্ত হয়ে যাই। জি। ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে মানে বাবা অনেকটা রাগ হয়। পাড়ার প্রতিবেশী যারা ছিল আমার রাগ দিয়ে বলতেছে, আসলে সে তো তোর বাবা, সে যতই যাই করুক, তুই তার সাথে এই ধরনের ব্যবহার কেন করিস? এটা তো ঠিক না, এটা তো কখনোই ঠিক না, তুই এই ব্যবহার কেন করিস? এটা করলি কেন? তো আমি আর কিছু বলি না। না বলার পরে আমার মা আইসা মানে আমার কাপড় চোপড়গুলো বাড়িতে নিয়ে যায়। যে আমার বাবা যখন চলে গেল রাগ দেখায়, তখন মা বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমি আর বাড়িতে যাচ্ছি না। পরে আবার যখন বাবা ব্যাক করে দেয় আমার কাপড় চোপড় বাড়িতে, পরে আমার মাকে তো সেই মারধর শুরু করে দিয়েছে, তুই নিয়ে আসছিস কেন? তো তারপরে আর কি আমি বের করে দেওয়া হলো। আপনাকে বের করে দেওয়া হলো? হ্যাঁ, আমাকে ওইভাবে বের করে দেওয়া হলো। পরে আমি আবার ঢাকায় আসলাম। ঢাকায় যেখানে। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আজ থেকে কত বছর আগে বের করে দেওয়া হয় বাড়ি থেকে? 2 বছর। 2 বছর আগে, হ্যাঁ। তো এইভাবে আবার বের করে দেওয়া হয়। তখন মা কোথায়? মা ওখানে। আপনার ছোট ভাইটার বয়স কত তখন? আমার ছোট ভাইটার বয়স হয়তো 7-8 হবে এমন, কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে খুব। ওকে পড়াশোনা করছিল নাকি? মাদ্রাসায় ছিল। তখন মাদ্রাসায় ছিল, হ্যাঁ। ওকে মাদ্রাসায় দেওয়া হলো। ঠিক আছে। তো আপনি বের হয়ে আসলেন বাড়ি থেকে, তারপর? বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি এখন কোথায় যাব? বাড়িতে তো আর যাইতে পারতেছি না। বাড়িতে দেখা যায় আমি যদি যাই, আমাকে যদি কিছু না বলে আমার মার প্রতি মানে করবে আমার বাবা।
পরে আমি এক জায়গায় থাকি, এক ফ্রেন্ডের বাসায় থাকি রাত্রে থাকার পরে পরের দিন সকালে আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি আর কাজ পাইতেছি না কোথাও, কি করব। আমার টেনশন যে আসলে যে আমার বাবা আমার সাথে এই ব্যবহার করে বাইর করে দিল, আর তারপরে এখন বাড়িতে আসলাম, ঢাকায় আসলাম, কোনো কাজ কাম পাইতেছি না, কি করব। 2 দিন এক ফ্রেন্ডের বাসায় থাকলাম, সেও মেসে থাকে, 1 দিন 2 দিন হয়তো রাখলো, 3 দিনের দিন হয়তো 2 কথা বলবি। তো আমি আবার সেখান থেকে চলে আর এক জায়গায় গেলাম, জি, সেটা হচ্ছে সাভারে যাওয়ার পরে কাজ খুঁজতেছি। আমার হচ্ছে কাজ, আমি কাজ কোথায় পাবো? সে যে কোনো কাজ হোক আমি কাজ করবো, আমি কাজ দরকার আমার, তা নাহলে চলতেছে না, কোনো কাজ পাইতেছে না। পরে একসময় একটা গার্মেন্টসে চাকরি পাই আবার, তো সেই জায়গায় বেতন ধরা হয় খুব কম, মানে 5300 টাকা তো হেল্পারের বেতন, তার চেয়েও কম ধরে। আমি বললাম যাই দেন আমাকে, মানে আমার খাওয়া পড়া চললে হয়েছে, আমাকে চাকরিটা করতে হবে। পরে চাকরিটা নিলাম, নেওয়ার পরে ওই জায়গায়। কিসের চাকরি ছিল এটা? ওটা গার্মেন্টসের চাকরি ছিল। আচ্ছা, গার্মেন্টসের চাকরি। কোথায় ছিল চাকরিটা? এটা সাভারে ছিল, হ্যাঁ বলেন। তারপর সাভারে চাকরিটা নিলাম, নেওয়ার পরে প্রায় ওখানে কাজ করতেছি, স্বল্প যাই টাকা পাই, ওখান থেকে দেখলাম যে আসলে বাড়িতে কিছু দিতে হবে। পরে আমি বাড়িতে টাকা পাঠাচ্ছি, পরে কিছু টাকা পাঠাচ্ছি, দেখা যায় তো যখন টাকা পাঠায় তখন আবার মানে সে আগের মতো আমার সাথে ভালো ব্যবহার করতেছে আর কি। তারা টাকা পাঠাইতে পারতেছি যখন, দেখা যায় আমি টাকা পাঠাইতাম খুব কষ্ট করে, বেতন ছিল কম, মানে ওভার টাইম দেখা যেত, ওভার ডিউটি, মানে যে বেতন দিত তাতে পোষাইতো না, ওভার ডিউটি করতে হতো, ওভার ডিউটি থাকতো না, রাখতে চাইতো না। আমি দেখা যেত হাতে পায়ে ধরে জোর করে থাকতাম, যাতে আপনার একটু হলেও বেতন বাড়ে। বেতন আমার একটু টাকাটা বেশি আসে, তার জন্য আমি জোর করে থাকতাম। তো বলতো যে আরে লাগবে না, তোর কিসের জন্য রাখবো? বললাম ভাই দেখেন আমার সমস্যা, আমাকে একটু রেখে দেন না, 2 ঘন্টা থাকেন, যে কোনো কাজ করান করবো। তো এইভাবে থাকতাম, থেকে কাজ করতাম। তো ওখানে কিছুদিন যার সাথে ছিলাম না, সেই ছেলেটা একদিন হুট করে, ব্যাচেলার থাকতাম ওর সাথে, তো হুট করে একদিন ওই ছেলেটা পাশের গ্রামে বাসায় একদিন চুরি চুরি হওয়ার পরে মানে ব্যাচেলারদের উপর সেই দোষটা চাপাই দেয়। ওকে, যে ব্যাচেলার ছেলেরা এই কাজগুলো করছে। পরে আইসা তো ওই জায়গায় মানে ফ্যামিলির ভিতর ব্যাচেলার থাকতাম আমরা মাত্র 3 জন লোক, পুরোটাই ছিল ফ্যামিলি। পরে বলতেছে যে ওরা তো ওই ছেলেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না, ওরাই করছে। কিন্তু আজও কিন্তু আমরা জানতাম না ওই কাজ মানে কে করছে। আমাদের 3 জনকে মানে অফিস থেকে ডেকে নিয়ে আসা হয়, মানে যে যেখানে চাকরি করে সেখান থেকে ডেকে নিয়ে আসা হয়, মানে হয়তো আমরা জানতাম না যে বাসায় এই ঘটনা ঘটছে। পরে ডেকে নিয়ে আসা হয়, ডেকে নিয়ে আসার পরে আমাদেরকে মানে কোনো কথা নাই, হুট করে একটা রুমের ভিতর উঠে আটকায় বলতেছে যে তোরা এই কাজ করছস, কি করছস, তা আমরা কিছুই জানি না। কত টাকার জিনিস ছিল ওটা? ওই জায়গায় অনেক টাকারই জিনিস, টিভি ছিল, মানে বাসা চুরি আছে, তাই তো? গয়না টয়না হাবি যাবে এত কিছু নাকি চুরি হয়েছে। তো আমরা কিছুই জানতাম না। তো এক পর্যায়ে সেই হামকি দামকি যে থানায় ফোন দেওয়া, থানায় দিয়ে দেয়, যে পুলিশ ডাকা হইলো, সাভার থানার পুলিশ ডাকা হইলো। পুলিশ ডাইকা তো বলতেছে যে একটা মামলা, বলতেছে যে এত লাখ টাকা মানে আরো বেশি করে বানাইছে না, মানে যেভাবে কেস দেওয়া লাগে কোনো কথাই বলতে পারতেছে না, শুধু অজরের চোখ দিয়ে পানি জড়তেছে। আর আমার টেনশন একটাই যে আল্লাহ এই খবর ছিল আমার বাড়িতে, যে আমার মা তো মারা যাবে, যে ছেলে ঢাকাতে না জানি কি করছে এইভাবে থানায়, আমার মা তো মারা যাবে। আমি শুধু কান্না করতেছি। পরে নিয়ে গেল থানায়, নিয়ে যাওয়ার পরে রাখলো ওখানে। তো আমাদের 3 জনকে যে তো সাভার থানাতে যখন নিল, রিমান্ডে নিব এমন কিছু, তখন তো আমি বলতেছি যে আসলে দেখেন আমি কিন্তু এগুলোর কিছুই জানি না। বলতেছে যে তুই জানাস না তো সেটা ঠিক আছে, আগে 2-4 বাড়ি দেই তারপরে ঠিকই হইব। এটা নিছে 3 জন মিলা। পরে এইভাবে বলার পরে নিয়ে গেল একজন, নিয়ে যায় মানে আলাদা হয়তো ওর কাছ থেকে কিছু কথা বের করবে এমন কিছু, নিয়ে যেত মারধর করলো, সেইভাবে প্রচুর মারধর করছে। করার পরে ওর কাছ থেকে কোনো কথা বের হয় না, প্রচুর। আপনি বুঝলেন কিভাবে? মানে ও কোন কথা বলে না, কিন্তু মার যে প্রচুর দিয়েছে এটা আপনি বুঝলেন কিভাবে? মানে ওকে যে মারলো, মারার পরে আবার নিয়ে আসছে, তখন বলতেছিল ওকে, বলতেছে যে আয় আরেকটাই নিয়ে। পরে আবার আরেকজন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওরেও মানে প্রচুর মারধর শুরু করলো, মানে একই কথা যে আসলে আমরা জানি না, নিই নাই। করার পরে লাস্ট পর্যায়ে ওদেরকে প্রচুর মারধর করলো। করার পরে এখন ওই পরে যেটা নিল, ও লাস্ট পর্যায়ে যখন অসহ্য তখন বলতেছে আসলে এই কাজটা আমি করছি।
ও বলে দিয়েছে? বলে দিয়েছে, আচ্ছা। কিন্তু আসলে এটা যে ওরা করছে আমি কিছুই জানতাম না। আচ্ছা, তারপর? আমি কিচ্ছুই জানি না। পরে তখন তো আমাদের তিনজনকে জেলে রাখলো, রাখার পর ওদের ফোন দেওয়া হলো, মানে যারা কেসটা করছে, যে আসলে এই কাজটা ওরাই করছে। পরে ওরা আসলো, আসার পরে বলতেছে কই রাখছিস, কী করছিস, বাইর কর সব কিছু। তখন আমি বলতেছি যে মানে যে ওসি ছিল ওনাকে বলতাম, স্যার আসলে দেখেন আমি তো কিছুই জানি না, কিচ্ছুই জানি না, আমি শুধু ওদের সাথে থাকতাম এতটুকু, ওরা কোথায় চলতো কি করতো না করতো আমি কিচ্ছুই জানি না, শুধু আমি ওদের সাথে থাকি, তো ভাই আমার একটু ছাইরা দেয় না, আমি কিছু জানি না। তো বলতেছে এইভাবে, মানে পুলিশটা ওই স্যারটা অনেক ভালো ছিল, বলে যে আসলে সব কিছু যাচাই বাছাই হোক, তারপরে দেখা যাক তোমার দোষ আছে কি না আছে, কিন্তু এইভাবে ছাড়া যাবে না কখনো, কিছুই না। আসলে আমি তোমার দিকে আমি দেখি এভিডেন্স পাই কি না, সেভাবে দোষ না পেলে তোমাকে আমরা অবশ্যই ছেড়ে দেবো, ওকে। তোমার বিরুদ্ধে আমরা কোনো নেব না। পরে ওরা আসলো, আসার পরে আমাদের তিনজনকে আবার জিজ্ঞাসাবাদ করা হইলো যে কই রাখছস কেমনি কি। পরে ওদেরকে আমি বললাম যে আসলে দেখ তোরা সত্যি কথা বলবি ভাই, এই কাজটা তো তোরা করছস, তোরা বল আমি তোদের সাথে ছিলাম কি না, একটা সত্যি কথা বলবি, কারণ তোর একটা মিথ্যাতার কারণে তোরা দুজন তো দোষ করছস, এটা করছস, তোদের কারণে আমার সহ হবে, এটা কি তোরা চাস আমি কিছু না করে আমি তোদের সাজার বাগি হই, এমন কিছু, মানে এটা যখন জেলে রাখলো আমি ওদের সাথে মিট করতাম। বলার পরে কয় আচ্ছা ঠিক আছে। তারপরে জন ওসি আসলো আবার আমাদের কাছে, মানে তথ্য নেওয়ার জন্য যে আসলে কই রাখছে কি করছে। পরে তখন ও বলতেছে স্যার আসলে জিনিসগুলো আমরাই রাখছি, কই রাখছি বের করে দেব, কিন্তু ওই ছেলেটার কোনো দোষ নেই। ওকে। পরে ওদেরকে তো থানায় রাখলো, রাখার পরে এখন আমাকে ছেড়ে দিও, বলতেছে তোমার গার্জেন ডাকো। আমি বললাম স্যার আমার তো কোনো দোষ নাই, আমি তো করি না, এটা তো ওরা নিজেই বললো, তো আসলে আমি গার্জেন ডাকো। বলে যে না আসলে তোমাকে এইভাবে ছাড়া যাবে না, যেহেতু থানায় আনছি 2 দিন রাখছি, কাউকে বুঝিয়ে দিতে হবে, তোমার ফ্যামিলির কাউকে মানে কারো হাতে এটা দিতে হবে, তুমি তাদের ডাকো। তো আমি বললাম যে আমার মাকে তো এটা জানান যাবে না, জানালে তো সে একবারে ছটফট করবো, আসতেই পারবো না, তো আমার বাবাকে তো এটা কেমনে জানাবো। আমি বললাম স্যার দেখেন কোনো উপায়ে আমার ফ্যামিলিতে এটা না জানে আমাকে ছেড়ে দেওয়া যায় কিনা। পরে অনেক পর্যায়ে বলার পরে কয় আচ্ছা থাকো আমি দেখি। পরে যদি ফ্যামিলি থাকতাম হয়তো বলে তুমি ফ্যামিলিতে খবর দাও, তোমাকে এখনই ছেড়ে দেব। তো 2 দিন রাখলো, রাখার পরে আরও 2 দিন রাখলো, মানে আমি দোষী সাব্যস্ত না হওয়ার পরে 2 দিন রাখলো, মানে ওই ফ্যামিলিতে ফোন দিলাম না তার জন্য রাখলো। রাখার পরে একদিন বলতেছে যে ঠিক আছে, মানে সে করে বলতেছে তুমি ডকুমেন্টস লিখিত দিয়ে চলে যাইতে পারো। আচ্ছা। এটা লিখিত আকারে আসার পরে আমার চাকরির তত্ত্ব চলে গেল, চাকরিতে আর নিতে চায় না। সামাজিক যে বদনামটা হয় সেটাই। হ্যাঁ, তা আমি তো ওই এলাকায় নতুন, ওদের ভরসা করে ওই জায়গায় গেছিলাম, আমি তো কিছুই চিনি না পটকা। চাকরিটা দেখা যেত আপনার 17 বা 18 দিন চাকরি করছে, সেই বেতনটাও আর দেবে না, আমার কাছে টাকা পয়সাও নাই, বাসায় তো যেতেই পারবো না, ওই বাসায় আমি এখন কোথায় থাকবো, কি করব। পরে আসলাম, সেখান থেকে চলে আসলাম সাভার আপনার ওভারব্রিজের নিচে, ওখানে সারা রাত কাটাই দিলাম। এখন কোথায় যাব, ওভারব্রিজের নিচে ঘুমাইয়া সারা রাত ওখানে থাকলাম। থাকার পরে সকালবেলা উঠলাম, উঠে আবার দাঁড়া যে কোনো এক জায়গায় কাজ ঠিক করি, তারপরে থাকার ব্যবস্থা করা যাবে। আবার কাজ খুঁজি, কাজও পাই না, আবার কি করবো, আবার সেই দিন এসে আবার সেই ওভারব্রিজের নিচে ঘুমাই, ওখানেই থাকি। মানে জীবনের প্রথম রাস্তাতে ঘুমানো, লাইফে প্রথম। ওকে। পরে থাকার পরে পরের দিন ওখানে এলাকায় তো 2 দিন ঘোরাফেরা করলাম, মানে ওই এলাকার যে যারা মানে বড় ভাইরা ছিল ওরা বলতেছে যে তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি রাস্তার ছেলে বা রাস্তায় এইভাবে থাকো, তোমার সমস্যা কি। তো আমি বললাম যে এমনি ঘটনা, তো আমি তার জন্য এখানে আসি। তো বললাম যে ভাই আমার টাকার সমস্যা, আমার টাকা লাগবে প্রচুর, তার জন্য কাজ করতে হবে, যে কোনো কাজ দেবেন, যে কাজ হোক কাজ করব। তো ওরা বলতেছে যে কোনো কাজ দিলে কাজ করতে পারবা। তো আমি বললাম যে হ্যাঁ পারবো, যে কাজই হোক, কিন্তু আমার টাকার দরকার, আমাকে টাকা দিতে হবে, কাজ করবো যে কাজই হোক। ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে আমাকে নিয়ে গেল ওদের সাথে, নিয়ে যাওয়ার পরে আমার সেই প্রচুর আদর আপ্যায়ন করতেছে, মানে অন্যরকম একটা। আমি বললাম কী ব্যাপার, কাজ দিবে তাতে এত আপ্যায়ন করার কি আছে, আপ্যায়ন করে কেমনি। আমি বললাম যে কাজ কি সেটা বললাম, কাজ পরে বলবো আসো যাই। আদর আপ্যায়ন করতেছে সেইভাবে, কাজ কি সেটা আর বলতেছে। পরে বলতেছে তুমি অনেক ক্লান্ত পরিশ্রম করছো, রেস্ট নাও, তো একদিন থাকো, এখানে থাকো, যখন যেটা লাগবে চাইবা দিব, কোনো সমস্যা নেই। আমি বললাম যে এটা কেমনি, কাজের কথা বলে না, এইভাবে রাজকীয় একটা করতেছে, আমাকে সম্মান করবানছে, কারণ কি বুঝলাম না। পরে একদিন রাত্রে আসলো,
তিন ভাই আসলো, মানে তিনটা বড় ভাই আসলো। ওরা এসে বলতেছে যে তোমাকে যে কাজ দেবো সেই কাজ করবা। বললাম যে করবো, আসলে মানে কাজটা কি সেটা বলেন, সেটা না বলে বলতেছেন আর করবা কি করবা না, আগে কাজটা বলেন তারপর। আমি বললাম ঠিক আছে কি কাজ বলেন করব। পরে বলতেছে যে তোমাকে যদি বলি যে কাউকে খুন করো এমন কিছু পারবো তুমি? আমি তখন মানে কথাটা শুনে হুট করে থমকে দাঁড়াচ্ছি, কি বলে এটা আমি মানে বললাম যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি চলে যাব, আমাকে আর আসতে দেন। বলে কোথায় যাবো তুমি তো এখান থেকে যেতেই পারবা না। আমি বললাম যে আজব কথা, আপনারা আমাকে কাজের কথা বলে নিয়ে আসছেন, কাজ এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাব। পরে বলতেছে যে আসছো তোমার ইচ্ছায় কিন্তু যাইতে পারবো। আচ্ছা, যেতে হলে আমার ইচ্ছায় যেতে হবে, আমরা যদি ছাড়ি তাহলে যেতে হবে, যদি কাজ না করো তাহলে তোমার এই জায়গায় মেরে ফেলবো এমন কিছু। তো আমি বললাম যে আসলে এই কাজ আমার দ্বারা সম্ভব না। পরে ওরা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি সাথে থাকবা, অন্য একটা ছেলে তোমাকে থাকতেই হবে, তোমাকে ছাড়া যাবে না, যেহেতু এই কথা তুমি যাই না গেছো আর তোমার কাছে ফোকাস করছো, তোমার যদি এখন ছাইড়ে দিই তুমি রাস্তায় যে একজনের কাছে বলবা না যে তার কোনো তোমাকে ছাড়া যাবে না। পরে আমাকে নিয়ে এক পর্যায়ে এইগুলো, আমি লাইফে কখনো গান দেখি নাই, কিন্তু সেদিন ফার্স্ট টাইম ওদের কাছে যায় দেখি যে মানে রাত্রি প্রায় 10টা বাজে, সেদিন এত কিছু করে আমার রুমে আটকায় রাখার পরে প্রায় রাত 12টা এরকম বাজে সাম। পরে ওরা আসলো 4-5 জন, আসার পরে পিছনে ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে আসলো, আমি আসার রুমে তালা খুললো। আমি ওদের দেখে বললাম যে ভাই আসলে আমি চলে যাবো ভাই, আমি থাকতে পারবো না। আর পরে বললো তুমি না একটু আগে বললা থাকতে হবে নাহলে মেরে ফেল, মানে একদম হুমকি দিল আমার। তো বলে আচ্ছা ঠিক আছে পারবো। পরে ওরা ব্যাগগুলো খুললা গান বাইর করলো। আমি লাইভে প্রথম তখন ওদের কাছে গান দেখলাম, পিস্তল দেখলাম, আমি জীবনও কখনো ওসব দেখি নাই। পরে 4-5টা বার গেল কইরা আমারে বলে যে এটা চিনো? বললাম যে চিনি তো, এমনি পিস্তল পুলিশের কাছে দেখছি বন্দুক। তো বলে এটা চালাইতে পারো? বললাম না আমি তো এটা কখনো ধরি নাই আর আমি এটা ধরবারও চাই না। পরে কয় তুমি ধরো, না ধরলে তাহলে আমরা তোমার এখন মেরে ফেলাম, এটা তোমার চালাতে হবে। ওকে। তো আমাকে ওটা ধরতে পারি, আমি আর ধরতে পারি না, আমার হাত কাঁপতেছে, আমি এটা কেমনি ধরবো, মানে ধরতে বলে আমি ওটা ধরবো কিন্তু হাত কাঁপতেছে, আমার মনের যে একটা সাহস সেটা নাই। তারপরে এক পর্যায়ে মানে ওটা আমার হাতে দিয়ে কেমনি চালাতে হয় সেটা বলে মানে শিখাই দিতে চায় আর কি, যে এটা এইভাবে চালাতে হয়। তো আমাকে ওটা শেখানোর পরে বলে যে তুমি চলো যাইতে হবে। বললাম যে ভাই আমি যাইতে পারবো না। বলে তুমি এটা চালাবা না চালাও আমাদের সাথে যেতে হবে। ওকে। তারপরে আমাকে সাথে নিয়ে যাওয়ার পরে মানে আমি তো এলাকায় নতুন, মানে কোথায় যাচ্ছে বা কি করবে সেটা জানছি না, কিন্তু আমাকে যে নিয়ে গেল ওদের সাথে মানে কাজ দেবের কথা বলা, এখান থেকে ওদের সাথে পরিচয়, এর বাইরে কিছু জানি না। আরও এলাকায় তো আমি সেইভাবে চিনি না কোথায় যায়। পরে প্রোগ্রাম করলো যে যাবে, মানে ওই জায়গায় একটা মানে সেই কোটিপতি বড় লোক, কী যেন নাম বললো, নামটা সরি খেয়াল নাই। তো তার বাড়িতে যাবে সেদিন। তো মানে তার মূল উদ্দেশ্য হলো তাকে করবে আর কি, মেরে ফেলবে এমন কিছু। ওকে। মানে হয়তো মানে তার উপরে যে লোক তারা তাকে, মানে পুরো বিষয়টা আপনি ইনফর্ম না, কিন্তু আপনি যাচ্ছেন ওদের সঙ্গে? হ্যাঁ যাচ্ছে, আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে। তো যাওয়ার পরে এক পর্যায়ে মানে কেমনে যাব, ওই বাইরের ফ্ল্যাট তো প্রায় 5তলা না 6তলা, তো ফ্ল্যাটটা ওইটা পাইপ বায়া, মানে বাইরের সাইডটা যে পাইপগুলো থাকে ওই যে আপনার টয়লেটের, ওগুলো পায়া উপরে উঠতেছে। তাছাড়া তো সিকিউরিটি থাকে, ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ওগুলো পায়া উপরে উঠছে, 2তলা 3তলার উপরে উঠছে। ওইটা জানালার পাশে যে একটু স্পেস থাকে না, এই যে করা আউটসাইডটা, তো ওই স্পেসে দাঁড়াইছে 3জন। পরে আমি উঠতেছি, তো উঠার অবস্থায় আমি অর্ধেকখানে ওইটা হুট করে পড়ে যাই, আমি আর উঠতে পারি, মানে আমার যে একটা মনোবল যে আমি উঠতে সেটা নাই, হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়। জি। আমি ওখানে পড়ে গেলাম। যাওয়ার পরে আমি আর উঠতে পারতেছি না, ওরা তো উঠছে, ওরা তো ভাবছে যে হয়তো এখন লোক জানা জানলে সমস্যা, এইভাবে কেমনি। পরে আমি আর উঠি না, ওরা তো আর উপর থেকে বলতে পারতেছে না উঠ, বা কথা বলার তো কোনো নাই ওই জায়গায়। পরে আমি নিচে ওই জায়গায় করে ওরা উপরে ওঠার পরে হয়তো কি না কি দেখে, মানে
ভাবভঙ্গিতে হয়তো বোঝে যে আজকে কিছু করা যাবে না। পরে ওরা নেমে আসে, নেমে আসার পরে আমাকে নিয়ে যায় আবার রুমের সাথে। আমি মানে চিন্তা করছিলাম যে আমি পালাই যাব এখান থেকে, কিন্তু সম্ভব মানে নিচে আরেকজন ছিল আমার সাথে, যে আমি উঠলে তারপরে সে যাবে। পরে আবার ওরা নেমে আসে, এসে আমাকে সাথে নিয়ে যায়, বাসায় নিয়ে যায় মারধর করে, কয় যে তুই আসলে নিজের ইচ্ছে এগুলো করবা চাস না, তোর এখন শেষ করে দেবো, মাইরে ফেলাম এমন কিছু। ওকে। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আসলে আমি ইচ্ছা করে এটা করি না, আসলে আমরা মাইরে না পাই, আমি যাব, এরপরে যে কাজ করবেন আমি আপনাদের সাথে যাব আর কি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা দিতে হবে আগে। কত টাকা টাকা দিতে হবে কিছু, আমি আগে বাড়িতে টাকা পাঠাবো কিছু, তারপরে আমি আপনাদের সাথে যে কোনো কাজ করতে রাজি আছি। তো বলার পরে বলে যে না, আগে কাজ করবি তারপরে টাকা দেবো, নিয়ে আস। পরে ওইটা তো ফেল হলো, ওই জায়গায় আর গেল না। ওই যে প্রোগ্রাম, ওই জায়গায় যেইগুলো ওই দিন ফেল আসার পরে হয়তো একটু জানাজানি পাইছে, ওরা আকার ইঙ্গিত পাইছে যে কেউ আসছিল আর কি করার জন্য, সেটা নিয়ে হয়তো মানে ওরা তদন্ত করে করে। তারপরে বলে যে এখন তো জানাজানি হচ্ছে, এখন আর কিছু করা যাবে না। পরে ওরা আবার ড্রাগসের ব্যবসা করতো, যাদের সাথে গেছিলাম ওরা মানে ওই সাভারে ড্রাগসের ব্যবসা করতো। ওদের ইয়াবার মানে যত রকমের আছে, হিরোইন, নেশা জাতীয় যত দ্রব্য আছে সব ওরাই করতো। তো আমাকে বলতেছে তাহলে তুই ওই যে ওগুলা জায়গায় জায়গায় সেল দিতে হয়, জি, বলে যে তুই এগুলো দিবি। তো আমি বললাম যে এইগুলা দেবো থানায় যদি পুলিশ। কিন্তু এই ঘটনা তো পরের ঘটনা, তার আগে আপনি একটু বলেন ওই লোকটা কি করলেন, যারা আপনারা যে অপারেশনটাতে গিয়েছিলেন ওনাকে মেরে ফেলার কথা, ওই লোকটাকে কি করলেন আপনারা? ওখান থেকে তো মানে ফেল হয়ে চলে আসা হলো, মানে লোকটাকে পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। তারপরে যে একটু আমি পড়ে গেলাম বা শব্দ টব্দ এইটা আপনার কারণে ওরা ফেল করছে, মূলত বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, এটাই আমি পরিষ্কার করতে চাচ্ছিলাম। জি, তারপরে আমার কারণে ফেল হয়েছে, যার কারণে আর মানে তারা করতে চায়, ওখান থেকে চলে আসে। আসার পরে আমার প্রতি একটা যে আমার মাইরা ফেলাবো, তুই আসলে ইচ্ছা করে এটা করছিস, যদি আমরা ধরা পড়তাম এমন কিছু। তো ওটা একটু গরম হয়ে থাকে, তাই গিয়ে ওটা মানে আপনাকে দিয়ে এখন মাদকের করতে যাচ্ছে। হ্যাঁ, তারপর পরে ওরা আমাকে বললো যে এগুলো তোমাকে সেল দিতে হবে জায়গায় জায়গায়। তো আমি বললাম যে আসলে এটা যদি আমি করতে বলতেছেন, আমি এটা কখনো করবো না। বলে যে এটা করবো না, না করলে মেরে ফেলাবো, তোমাকে করতেই হবে। আমি দেখলাম যে আসলে না করে দেওয়ার উপায় নেই। আমি ভাবলাম যে আসলে কোনো প্রকারে এটা সেল দিবার যে কাছ থেকে খালি একটু সাইড হলে আমি চলে যাবো, আমার যাতে খুঁজে না পায়, জি, পালাই যাবো এখান থেকে। তো প্রথম দিন আমার একটা দিল যে ওখান থেকে মানে আমাকে যেতে হবে সেই মিরপুরে মানে একটা লোকের কাছে আর কি কিছু নিয়ে পাঠিয়ে দিল, ইয়াবা আর আপনার এই যে গাঞ্জা, এগুলা ওর কাছে দিতে হবে, পোষায় দিতে হবে। মানে আমাকে শুধু মাধ্যম হিসাবে দেওয়া হতো, টাকা নেওয়া বা সেটা কিছু না। আমার কাছে এইগুলো দিব, আমি নিয়ে ওর কাছে পৌঁছাই দেব। ওই তো মিডিয়া যেটাকে বলে, মাঝখানের জন আপনি হচ্ছেন, আপনাকে জাস্ট মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। জি, ওকে। তো নিয়ে দিতে বললো যে মানে কিছু টাকা আমার বাবাকে দিতে পারতাম পুঁজি হিসেবে, যে বাবা এটাতে কোনো একটা ব্যবসা করলে আমি আবার নতুন করে আমার পড়াশোনাটা চালাইতে পারতাম, এমন কিছু। তো এইটা হচ্ছে আমার ছিল না। কিন্তু আপনি আমাকে একটু বলেন, আপনার সামনে তো সম্ভাবনা ছিল। আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের নাম হচ্ছে সিক্রেটস, শুনেছেন কখনো? জি, রবিবারের দিন যায়। সেখানে আমরা দেখি যে একজন মানুষ অপরাধী হওয়ার জন্য একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড তার লাগে। আপনার গল্পে আমরা শেষের দিকে এসে ভাবছিলাম যে আপনার যেহেতু অর্থকষ্ট জন্মের পর থেকে, আপনি একদম বুদ্ধি হওয়ার পর থেকে ক্লাস 2 পরে তো পড়াশোনা হয়নি, হয়েছে না, ওই তারপরে এইভাবে মাঝে মাঝে বাদ গেছে, আবার শুরু করছে, আবার শুরু, এইভাবে এখন আলহামদুলিল্লাহ এসএসসি পাস করেছেন, রাইট, ইন্টার পাস করলেন। তো এই যে এত কষ্ট করেছেন, খাবার পেয়েছেন, পান নাই, বাবা মায়ের কষ্ট, বাবা একরকম পঙ্গু হয়ে বাসার মধ্যে পড়ে আছে, মাকে দেখেছেন ঈদের দিন কান্নাকাটি করতে, সম্ভাবনা তো আপনার সামনে এসেছিল। আপনি যদি সেই ড্রাগ ডিলার হতেন, কিংবা আপনি যদি মানুষকে খুন করতেন, তাহলে হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মতো পয়সা ইনকাম করতে পারতেন। জি, তারপরেও আপনি করেননি। করি না, কারণ কি স্যার, এত দুঃখ কষ্ট ছিল। আমার মা, বলতাম তো ফার্স্টে বলছি, আমার মা একটু ধার্মিক টাইপের ছিল। জি, ধার্মিক। আমাকে প্রথম থেকে সেইভাবে বলতে যে বাবা দেখ, আসলে সৎ পথে থাকলে এই যে আমরা না খেয়ে আছি, তারপরে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছে। মানে যে ধার্মিক যে জ্ঞানগুলা একটাই, সেইগুলো আমার ভিতর মানে সেইভাবে দিত। আমি আসলে দেখতাম যে ঠিক বলছে, যে আমি এখন এইভাবে হয়তো কামাই করলাম, প্রচুর টাকা কামাই করলাম, এক সময় তো
চোরের 10 দিন গারস্থের একদিন আমি ধরা পড়ে গেলাম, এমন কিছু। তখন মানে টাকা পয়সা ভোগ বিলাসিকতা সবই তো আমার শেষ, কিছুই তো থাকবে না, যেতে হবে মানে এইভাবে। মানে এই চিন্তাটা করে আমি কখনো ওইদিকে যাই নাই যে হয়তো আমি এখন পুলিশে ধরা পড়লাম, পড়ার পর আমার কোনো যাবেন নাই, কারণ আমার কেউ নাই যে এমন যে আমাকে 10 লাখ টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবে। মানে তারা আমাকে মাধ্যম হিসেবে ইউজ করে, আমি যখন বিপদে বললাম তখন আর তারা হয়তো মানে করবে না, তখন আমার কি হবে। আর আমি যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটা কে দেখবে, কারণ আমার ফ্যামিলির মানে একমাত্র মাধ্যম এখন আমি। গল্পটার লেসনটা হচ্ছে শেষের দিকে এসে। একটা হচ্ছে আপনি কমনলি বুঝেই গেছেন, আমরা যেটা বলি যে অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো আজকের এই জীবন গল্পে। অভাবে সবসময় স্বভাব নষ্ট হয় না। আরেকটা বিষয় আছে যে এই ছেলেটা তেমন শিক্ষিত না, যতটুকু সে অর্জন করেছে ফ্যামিলির কাছ থেকে, যতটুকু সে অর্জন করেছে মায়ের কাছ থেকে, যতটুকু সে অর্জন করেছে নিজের বুদ্ধির কাছ থেকে, সৎ থাকার জন্য সেটাকে সে প্রপার কাজে লাগিয়েছে। আমরা একজন মানুষকে ভালো মানুষ হবার জন্যে, একজন মানুষকে খুব সৎ হবার জন্যে, কিংবা একজন মানুষকে সেই অর্থে আইকন হবার জন্যে খুব বেশি লেখাপড়া করতে হয়, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনাই করতে হবে। এই যে এথিক্সের জায়গাটা, সামাজিক জায়গা থেকে আমরা যে একটা কমন পারসেপশনের জায়গায় রাখি যে ও অনেক দূর পড়াশোনা করেছে মানে হচ্ছে হলো সে ব্যাপক জানলেওয়ালা, তার স্বভাব চরিত্র ভালো এবং সে খুব বড় মাপের ভালো মানুষ। এই এথিক্সের জায়গাটা আবারও আজকের এই অনুষ্ঠানে ভুল প্রমাণিত হলো। আমি আজকের এই গল্পটাকে যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে, শোনার জায়গা থেকে, শ্রোতার জায়গা থেকে মূল্যায়ন করি, তাহলে এই গল্পটা একটা সাদামাটা গল্প। সাদামাটা গল্প এই অর্থে যদি আমি এন্টারটেনমেন্ট হিসেবে নিই, যে আমি রাত জেগে গল্পটা শুনছি, সেই 11টা থেকে শোনা শুরু করেছি, একটু পরে রাত 1টা বেজে যাবে, তো এই সময়টাতে আমি গল্পটা শুনে গেলাম, এটা একটা খুব সাদামাটা গল্প। সো আমরা এই পুরো গল্পে একটা জিনিস যেটা দেখলাম যে কোনো মেয়ের গল্প নেই, লাভ রিলেশনশিপ নেই, একটা টানাপোড়েন যুদ্ধ অবস্থা, এবং সেটা হচ্ছে দারিদ্র্যের বিরুদ্ধে। এবং সেই যুদ্ধে পরাজিত হওয়াটা একেবারেই মানে খুব সাধারণ একটা ব্যাপার হতো, যদিও বলতো যে আমি শেষ পর্যায়ে গিয়ে আমি একটা খুন করেছি, কিংবা শেষ পর্যায়ে গিয়ে আমি ড্রাগ ডিলার হয়েছি আমার পয়সা ইনকাম করার জন্য, আমার বাবাকে সুস্থ করার জন্য, আমার মার মুখে একটা দিনের জন্য হলো ফেক একটা হাসি দেখার জন্য আমি অস্বাভাবিক হতাম না। হয়তো এথিক্সের জায়গা থেকে অনেকেই মানতে পারতেন, কিন্তু পারতেন না। শেষ পর্যায়ে এসে যেই জায়গাটায় আমরা একটা বড় ধরনের ধাক্কা খেলাম, সেটা হচ্ছে না, ওর হাতে অপরচুনিটি ছিল কিন্তু ও সেটার ব্যবহার করেনি। আমরা প্রত্যেকটা মানুষই না এরকম সাদামাটা মানুষ, প্রত্যেকটা মানুষই সাদামাটা মানুষ। এবং বেশিরভাগ, হ্যাঁ, রোমাঞ্চকর গল্প তো অনেকের জীবনে আছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই এরকম সাদামাটা। কিন্তু এই সাদামাটার মধ্যেও যে অনন্য হওয়া যায়, সাদামাটার মধ্যেও যে অসাধারণ হওয়া যায়, সেই অসাধারণ হওয়ার চেষ্টাটা হচ্ছে আজকের এই জীবন গল্পের লেসন। জীবন আসলে অনেক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এমনও হতে পারে আমি কিবরিয়া, আমার জন্য আজকের এই অনুষ্ঠানটাই শেষ অনুষ্ঠান, কিংবা আপনি যে শুনছেন আপনার জন্যই হয়তো বা আজকের এই অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান, কিংবা আপনি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন সেটারই বা কোনো গ্যারান্টি আছে নাই। মৃত্যু যেহেতু অবধারিত, সুতরাং সেই জায়গাটি থেকে আমাদের অবশ্যই মনে রাখা উচিত, এনি টাইম ইউ ক্যান লিভ দ্য ওয়ার্ল্ড। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, যে কোনো সময়ই আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারে।